আসসালামু আলাইকুম। এসএসসি 26 কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা সবার? আমরা একটু ঝটপট জয়েন করে ফেলি। আজকে কিন্তু আমাদের একটা সুপার ডুপার ক্লাস আছে বায়োলজি। এই ক্লাসটাতে আমি তোমাদেরকে যে 3টা চ্যাপ্টার পড়ানোর কথা সেই সব কিছুই কিন্তু আজকের এই পুরা লাইভ ক্লাসটাতে আমি দিয়ে দিব। ওকে, আমরা একটু ঝটপট জয়েন করে ফেলি। দেখতে পাচ্ছি রিয়া অলরেডি জয়েন করে ফেলছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রিয়া, কেমন আছো? ওকে, মাহিন জয়েন করে ফেলছে, রিপা জয়েন করে ফেলছে, রবিউল, রাজ, ইন্দ্র। ওয়ালাইকুম আসসালাম। যারা হ্যালো দিচ্ছ সবাইকে হাই। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এসএসসি 26-এর সাথে ক্লাস, তো আমিও অনেক এক্সাইটেড। আশা করি তোমরা আজকের ক্লাসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। ওকে ওকে রিয়াদ, ওকে ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। মিথিলা, সাইমা, চারুলতা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই যে দেখো তোমাদের রিয়াদ ভাইয়া জয়েন করে ফেলছে। সেরা, সে হচ্ছে এইচএসসির, বাট আজকে চলে আসছে আমাদের সাথে ক্লাস করতে। ওকে সাইফ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো সবাই? ওকে, এই যে তাহিমা তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ওরা কিন্তু টুইন্স। ওকে আচ্ছা, তো আজকের আমাদের পুরা ক্লাসটাই হচ্ছে তোমাদের বায়োলজির। আমি মূলত চ্যাপ্টার 1, 3 এবং 4-এ তোমাদেরকে সিকিউ, এমসিকিউ এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সব কিছুর A to Z আমি তোমাদেরকে সাজেশন ইনশাল্লাহ আজকে দিয়ে দিব, যেন তোমাদের সামনে 3টা চ্যাপ্টার নিয়ে কোনো ভয় না আসে। যেহেতু সামনেই টেস্ট পরীক্ষা, হাতে আর মাত্র কয়েকটা দিন গোনা যায়, তাই তো? নভেম্বরের শেষ থেকেই তো আমাদের টেস্ট পরীক্ষা, তাই তো নাকি? সময় কিন্তু হাতে বেশি নাই, খুবই কম সময়। এই সময়টাতে প্রিপারেশন খুবই খুবই ভালো হইতে হবে। তো টেস্ট পরীক্ষায় কিভাবে পড়বা তোমরা, কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, সব কিছু A to Z সব কিছু আমি আজকে তোমাদের এই পুরা লাইভ সেশনটাতে দিয়ে দিব। সাথে আমরা মাঝে মাঝে একটু গল্প করব, কথা বলবো। আমাদের যে স্ট্রেসগুলা যাচ্ছে এই সময়টা দিয়ে আমিও গেছি, যখন আমিও তোমাদের মতো ছিলাম। এই টেস্ট পরীক্ষার আগ দিয়ে প্রচণ্ড স্ট্রেস থাকে মেন্টালি। তো আমি চেষ্টা করব সেই স্ট্রেসটাও যেন একটু হলেও কমানো যায়। তো আমরা একটু লাইভটা ঝটপট শেয়ার করে দিই যেন সবাই আমাদের সাথে জয়েন হতে পারে, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ওকে আচ্ছা, কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছে একটু আপুকে জানিয়ে দাও। আবরার, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আবরার, কেমন আছো? ওকে, নীলুর দেখা যাচ্ছে খুব কাছেই টেস্ট পরীক্ষা, হাতে বেশি একটা সময় নেই। তাকিয়া, আলহামদুলিল্লাহ আপু আমি খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? কি অবস্থা তোমাদের? ওকে, ইলহাম জয়েন করেছে ঢাকা থেকে। ওকে, বাকিরা? পটুয়াখালী, নারায়ণগঞ্জ থেকে ফাতেমা জয়েন করে ফেলছে। সেরা সেরা। ওকে, অর্ক আছে ঢাকা ডিস্ট্রিক্ট থেকে। ওকে, নীলফামারী থেকেও আছে। ওয়াও, আমাদের ক্লাসটাতে আজকে অনেক অনেক দূরের বন্ধুরা আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করছে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটাতে জয়েন করার জন্য। আর আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, অঙ্কন, ওকে অঙ্কন সাহা ভাইয়া আমাদের জয়েন করেছে বাড্ডা থেকে, খুবই ভালো। ওকে, মাহিন জয়েন করেছে হবিগঞ্জ থেকে। সেরা সেরা। ওকে আচ্ছা, আমরা একটু লাইভটা শেয়ার করি যেন ঝটপট সব ফ্রেন্ডরা চলে আসে, তারপর আমরা দ্রুত ক্লাসটা শুরু করবো। আজকে ক্লাসের শুরুতে আমাদের কিছু মজার কিছু গেমিং সেশন আছে। আমি তোমাদেরকে কিছু প্যারামিটার দিব, টেস্ট পরীক্ষার প্যারামিটার দিব, আর তোমাদেরকে বলতে হবে যে কে কোন স্টেজে আসো। তারপর এটা সলিউশন আজকে আপু এবং আমরা সবাই মিলে বের করব যে আমাদের এই অবস্থাতে যদি আমরা কেউ একটু প্যারামিটারের নিচে থাকি তাহলে উপরে উঠতে গেলে আমাদের কি করা লাগবে। সব কিছু A to Z সব কিছু আজকে আমরা সলভ করব আমাদের এই লাইভ ক্লাসটাতে। আমরা একটু ঝটপট শেয়ার করে ফেলি যেন সবাই জয়েন করে ফেলে ফার্স্ট।
ওকে, অনেকে অনেক দূর থেকে জয়েন করছে, সিরাজগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার। ওকে, কিশোরগঞ্জ, ফেনী, মাদারীপুর, টাঙ্গাইল, সেরা সেরা সেরা। ওকে, আচ্ছা সবাই একটু আমাকে বলো যে টেস্ট পরীক্ষা নিয়ে কি মনে হচ্ছে, যে কে কোন অবস্থায় আসো, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে যে সামনে তো টেস্ট পরীক্ষার বেশি দিন সময় নেই, তো কি মনে হচ্ছে? আজকে 8 তারিখ, হয়তো অনেকের 21 তারিখ থেকে শুরু হয়ে যাবে, অনেকের শেষের থেকে শুরু হবে, হাতে কিন্তু বেশি সময় নেই, সময়টা কিন্তু মেন্টাল স্ট্রেস অনেক থাকে। তো কি মনে হচ্ছে কে কোন অবস্থা থেকে আসো? ওকে, ভালো না কেন? হায় হায়, এসব বললে হবে? তোমার নিজের মধ্যে এমন একটা কনফিডেন্ট রাখতে হবে যে যা কিছুই আসুক না কেন আমি সামনে আগাতে পারবো, যত বাধাই আসুক না কেন। এরকম একটা কনফিডেন্স তোমার ভিতর রাখতেই হবে। এরকম লেভেলের কনফিডেন্ট না হলে দেখা যাবে তুমি এত প্রিপারেশন নিচ্ছ, সব কিছু করে ফেলতেছো, পরীক্ষার হলে যে নার্ভাসনেসে দেখা গেছে খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষা। এটা কিন্তু একদমই হতে দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করা যাক। আমি তোমাদের প্রাপ্তি আপু সবাইকে ওয়েলকাম করতেছি আজকের বায়োলজি লাইভ ক্লাসে। তো অনেকের সাথেই হয়তো বা আগে অনেক ক্লাস করা হয়েছে, কথা বলা হয়েছে, বাট আজকে অনেকের সাথে একদম প্রথম ক্লাসে কথা হচ্ছে। তো কাদের আজকে আমার সাথে প্রথম ক্লাস দেখি? ওকে, মোটামুটি রেটটা বেশি দেখতে পাচ্ছি টেস্ট পরীক্ষায়, ঠিক আছে। ওকে, হায় হায়, জ্বর চলে আসছে একজনের, এরকম ভয় পেলে হবে না। ওকে, কারা কারা আমার সাথে আজকে ফার্স্ট ক্লাস করতেছো আর কাদের সাথে আগেও পরিচয় হয়েছে বা ক্লাস করা হয়েছে বলো তো একটু দেখি। ওকে, মুফিজুল, সজীব, অর্ক, আচ্ছা তোমাদের সাথে আজকে তার মানে আমার ফার্স্ট ক্লাস। ওকে, মারুফা কে দেখতে পাচ্ছি। ওকে, মারিয়ার আজকে ফার্স্ট ক্লাস, ফাহাদের আজকে ফার্স্ট ক্লাস। ওকে ওকে, থ্যাংক ইউ যারা যারা আজকে প্রথম জয়েন করতেছো, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করতেছি প্রাপ্তি আপুর ক্লাসটাতে। তো আমাদের দেখো টেস্ট পরীক্ষার প্যারামিটারের গেমটা আমরা এখন শুরু করে দিই, কি বলো? রেডি তো সবাই? সবাই তো লিখে ফেলো তো ঝটপট, রেডি? একদম টেস্টে ভালো করার জন্য যা যা করণীয় সেটার কোন অবস্থায় তুমি আসো একটু বলো তো যে আপু আমি রেডি। দেখো, প্রথমটা, তুমি একদম ডিস্ট্রাকশন থেকে দূরে আসো। তুমি তোমার লাইফে যা কিছু তোমাকে পড়াশোনার মনোযোগ থেকে অন্য কোথাও নিয়ে যায়, তোমার পড়াশোনার মাথায় খাটানো উচিত পড়াশোনায়, কিন্তু তোমার মন অন্য জায়গায় পড়ে আছে, সেসব থেকে তুমি অলরেডি দূরে সরে গেছো। সেরকম অবস্থায় তুমি যদি থাকো, তোমার সাথে যোগ করো এই 20 নম্বর। তারপর বই ভালো করে একদম প্রিপারেশন নিয়ে ফেলছো, বইয়ের যেখান থেকে তোমাকে প্রশ্ন করুক তুমি পারবাই পারবা, এমন ভালো অবস্থায় তুমি যদি চলে যাও বইয়ের ক্ষেত্রে, এরকম কনফিডেন্স তোমার মধ্যে যদি চলে আসে যে বইয়ের যেখান থেকে প্রশ্ন আসুক আমি পারবই পারবো, সেই ক্ষেত্রে তোমার অবস্থান হবে কত? 40%। এরপরে তোমার বিগত বছরের টেস্ট পেপার একদম সলভ শেষ, সেই ক্ষেত্রে তোমার সাথে কত হবে? এই 40%, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো যে কে কোন অবস্থা আছো, জাস্ট যোগ করবা। তুমি যদি শুধু ডিস্ট্রাকশন থেকে দূরে আসো তোমার স্কোর হবে 20, যদি তুমি ডিস্ট্রাকশন থেকেও দূরে আসো এবং একই সাথে তোমার বই রিভাইজ দেওয়া শেষ, সেই ক্ষেত্রে তোমার স্কোর হবে 60। আর যদি তুমি তিনটাতেই একদম সুপার লেভেলে চলে গেছো, তোমার ডিস্ট্রাকশনও নাই কোনো, তোমার বইয়ের প্রিপারেশন একদম সুপার ডুপার এবং তোমার টেস্ট পেপার সলভও ডান, সেই ক্ষেত্রে তোমার নম্বর হবে 100। দেখে ফেলছি তিনটা অপশন আমরা, কি কি? চলো এখন আমরা নেক্সট স্টেজে যাই। এই দেখো,
কারা কারা আসো এরকম স্ট্রং লেভেলে একদম 100%-এ চলে গেছো, মানে তোমার কোনো ডিস্ট্রাকশন নাই, বই একদম সুপার ডুপার ওয়েতে পড়া শেষ এবং একই সাথে তোমার টেস্ট পেপার সলভও ডান, তারা 100%। আর যাদের একটু দেখা যাচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশনটা এখনও দূর করতে পারতেছি না, শুধু হচ্ছে আমার বই পুরো পড়া শেষ এবং টেস্ট পেপার সলভ শেষ, সেই ক্ষেত্রে তোমার অবস্থান। আর যদি কারো এরকম অবস্থা হয়ে থাকে যে শুধু আমি বই পড়ছি বা শুধু আমি টেস্ট পেপার সলভ করছি, সেই ক্ষেত্রে তোমার পজিশন হচ্ছে এটা। আর এই যে এখানে একজন দেখতে পাচ্ছি, তাকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে তোমরা আমাকে বলো এই প্যারামিটারের কে কোন অবস্থায় আসো, একটু ঝটপট আপুকে জানাও কমেন্টে। ওকে, তাসনুবা মাশাআল্লাহ একদম 100%-এ চলে গেছে। ফাহিম, আশি, ভেরি গুড। আচ্ছা, রিপা 40%, ইয়াকুব 80%, আওয়াল 80%, ঠিক আছে। বাকিরা 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 ঝটপট বলি ঝটপট বলি। ওকে, আচ্ছা হাসিনা 60%, রিয়াও 60%। আচ্ছা, বাকিদের অবস্থা দেখি 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 বাকিদের কি অবস্থা, কে কোন প্যারামিটারে আসি। অনেকে হয়তো একটু পরে জয়েন করতেছো, আমরা এখন বের করতেছি যে টেস্ট পরীক্ষার প্যারামিটারে আমাদের কার কত অবস্থান। এক অপশন, তোমার যদি সব ডিস্ট্রাকশন থেকে তুমি দূরে সরে যাও, তোমার স্কোর হবে 20। তুমি যদি এমন একটা অবস্থা আসো তোমার বই অলরেডি রিভাইজ দেওয়া শেষ, সেই ক্ষেত্রে তোমার পয়েন্ট যোগ হবে 40। একই সাথে তোমার যদি টেস্ট পরীক্ষার প্রিপারেশনও শেষ হয়ে যায়, মানে টেস্ট পরীক্ষার সলভ করা হয়ে গেছে, সেই ক্ষেত্রেও তোমার সাথে যোগ হবে 40। এবার দেখি তো, বলো যারা নতুন জয়েন করছে আমাদের সাথে লাইফটে, একটু বলো তো। ওকে, মাহিনের 50%, ঠিক আছে, ধরে নিচ্ছি কোন হিসাবে। ওকে 40% বেশি দেখা যাচ্ছে, তাই তো। হয় তোমার বই পড়া শেষ অথবা তোমার টেস্ট পেপার শেষ, কিন্তু তুমি ডিস্ট্রাকশনকে এখনো দূরে সরাইতে পারো না, রাইট? তাই তো তোমাদের ম্যাক্সিমামের অবস্থা হচ্ছে এই ক্যাটের মতো, যেটা হচ্ছে মাত্র 40%। কেন? অপশনগুলোর মধ্যে এক হবে তুমি টেস্ট পেপার ভালো মতো সলভ করছো, বই এখনো কনফিডেন্ট না ওই লেভেলে। দ্বিতীয় হতে পারে তোমার বই ভালো মতো পড়া হয়েছে কিন্তু তোমার টেস্ট পেপার এখনো সলভ হয়নি। 3 নাম্বার কারণ হতে পারে তুমি ডিস্ট্রাকশন থেকে এখনো দূরে আসতে পারতেছো না। এবার তোমাকে আমি রিয়েলিটি চেক দিই। এখন আমরা সবাই অনেক ফেসবুক ইউজ করতেছি, রিলস দেখতেছি, ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে গল্প করতেছি, আড্ডা দিচ্ছি, কিন্তু আসল কথা হচ্ছে তোমার যদি কখনো, আল্লাহ মাফ করুক, যদি বাই এনি চান্স বা ভুলবশত বা অ্যাক্সিডেন্টালি তোমার যদি এমন একটা অবস্থায় পৌঁছে যাও তুমি, যেই সময়টায় দেখা গেল তোমার গোল্ডেন মিস হয়ে গেল, গোল্ডেন মিস তো খুবই নর্মাল, যদি A+ মিস হয়ে যায় বা কোনো কারণে তোমার একটা সাবজেক্টের রেজাল্ট অনেক খারাপ চলে আসে, এই যে যাদের জন্য তুমি রাত জেগে আড্ডা দিচ্ছ, গল্প করতেছো, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছ, পড়াশোনাতে ফোকাস করতেছো না, তারাই কিন্তু তোমার সাথে আর পরের দিকে থাকবে না। এটা একদম বাস্তব কথা। এখন তুমি ইনস্টাগ্রামে ফ্রেন্ডদেরকে রিল পাঠাচ্ছ, ফেসবুকে রিলস দেখছো, বা তুমি ফ্রেন্ডদের সাথে দেখা যাচ্ছে রাত জেগে চ্যাট করে যাচ্ছ, তুমি পড়াশোনাতে ফোকাস রাখতেছো না, কিন্তু অ্যাক্সিডেন্টালি তোমার যদি কোনো কারণে A+ মিস হয়ে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তোমার এই যে যেই ফ্রেন্ডগুলোর সাথে তুমি এখন আড্ডা দিচ্ছ, রিলস শেয়ার করতেছো, রিলস দেখতেছো, তারা কিন্তু কেউ তোমার সাথে থাকবে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। তাই এই যে ডিস্ট্রাকশনের যে ব্যাপারটা, সেটা এখনই মাথা থেকে একদম ছেড়ে ফেলতে হবে। সময় হাতে আর বেশি নাই, এই সময়টাতে প্রিপারেশন 100তে 100 হতেই হবে। এই প্রিপারেশন 100তে 100 হওয়ার জন্য তোমার যে ডিস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে জীবন থেকে সরায় ফেলো। এসএসসি পরীক্ষার পর অনেক বিশাল সময় পাবা, ছুটি পাবা, তখন দেখা যাবে। এখন এগুলা থেকে 10 হাত দূরে, ঠিক আছে? তো বুঝতে পারলাম আমাদের কি অবস্থা। আর আরেকটা কথা আমি বলি রাখি, এই ছবিটার মানে বা এখানে যে জিনিসটা আঁকা, এই যেটা, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? এটা কি বলো তো, এটা কি? এটা হচ্ছে হাইড্রা।
হাইড্রা এমন একটা প্রাণী যেটাকে তুমি যদি কুচি কুচি করে কাটো সেটা আবার নিজেকে জোড়া লাগায়, আগের অবস্থায় ফিরে যায়। জানি কি এটা? হাইড্রা নিয়ে আমাদের কারো কোনো আইডিয়া আছে? মূলা না ফাহাদ, এটা কোনো দিক থেকে মূলা লাগতেছে না। এটা হচ্ছে একটা প্রাণী যেটার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা এমন একটা প্রাণী, এটাকে তুমি যদি কুচি কুচি করে কাটো সেটা আবার নিজেকে জোড়া লাগায়, আগের অবস্থায় ফিরে যাবে, বা তার যে অংশটা কেটে গেল সেই অংশটাতে আবার নতুন করে ওই অঙ্গটা তৈরি হবে। তাই তুমি যে কোনো জায়গায় যাও না কেন সবসময় মনে রাখবা বি লাইক আ হাইড্রা। হ্যাঁ, তোমার প্রিটেস্ট খারাপ হতে পারে, এমনও হতে পারে তোমার টেস্ট পরীক্ষা খারাপ হচ্ছে, কিন্তু আপসেট হওয়া যাবে না। এটা ভাবা যাবে না যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না বা আমার সামনে কোনো ফিউচার নাই, এই জিনিসটা কখনোই ভাবা যাবে না। তুমি একবার হোঁচট খাচ্ছ, ইটস ওকে, তোমার এখনো সময় আছে, নিজেকে আবার গড়ে তোলো, হাইড্রার মতো হও। তোমার যদি কোনো একটা অংশ কেটে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক একইভাবে তোমার সামনে বাধা আসতেও পারে, সেই বাধাটাকে অতিক্রম করে তোমার সামনে আগায় যাইতে হবে। এর জন্য একটাই লাইফের মোট্টো হওয়া উচিত, বি লাইক আ হাইড্রা। হাইড্রার যেমন কোনো একটা অঙ্গ চলে গেল বা কিছু একটা হারায় গেল, সে ডোন্ট কেয়ার ভাইব থাকে একদম, তার ওটা কোনো যায় আসে না। সে কি করে, নিজেকে আবার নতুন করে গড়ে তোলে সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য। তাই তোমারও যদি প্রিটেস্টে খারাপ হয়ে থাকে, মন খারাপের কিছু নাই, তোমার হাতে এখনও সময় আছে। যদি টেস্টে খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রেও মন খারাপ করা যাবে না, নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হবে, হাইড্রার মতো হতে হবে। যতই বাধা আসুক না কেন, আমি যদি ভেঙে পড়ি, হোঁচট খাই, কোনো ব্যাপার না, আমি আবার নতুন করে দাঁড়াই, নিজেকে আবার নতুনভাবে গড়ে তুলবো। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো একটাই মোট্টো, যেহেতু বায়োলজি ক্লাস, বি লাইক আ হাইড্রা। ওকে, তো তোমাদের সিলেবাসটা আগে একটু গো থ্রু করি কি কি আছে। প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, একাদশে জীবের প্রজনন, দ্বাদশে আছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এবং ত্রয়োদশে আছে জীবের পরিবেশ। আজকে মূলত আমরা যে চ্যাপ্টারগুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। ওকে, এখন আমরা একটু অ্যানালাইসিস করি যে আমাদের বিগত বছরগুলোতে এই তিনটা চ্যাপ্টার থেকে কি জাতীয় প্রশ্ন এসেছে। প্রথম কথা, প্রথম অধ্যায় থেকে যদি আমরা একটু পার্সেন্টেজটা দেখি, খুবই হাই একটা পার্সেন্টেজ আমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু চলে আসছে, 80 থেকে 90%, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় কোষ বিভাজনে 40 থেকে 50, এটা দেখা যায় কি 50-50% থাকে, কিন্তু তোমাদের কিন্তু এবার শর্ট সিলেবাস। তোমাদের যেহেতু এবার শর্ট সিলেবাস, কোনো চ্যাপ্টার বাদ দেওয়া একদমই উচিত না, প্রত্যেকটা চ্যাপ্টারের খুব ভালো প্রিপারেশন নিতে হবে। তারপরে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, সেখান থেকেও কিন্তু একটা ভালো রেশিওর পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, 70 থেকে 80%। তাই আমাদের বলতো এই জায়গাগুলোতে ভালোভাবে ফোকাস দিতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যেটা, এই অধ্যায়ে অনেকগুলা নতুন নতুন শব্দের সাথে আমরা পরিচিতি হয়েছি। প্রথমটা কি, সেটা হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি, ওই যে ছত্রাকের দেহটা যে গঠিত হয়, সুতার মতো অংশগুলা মিলে ছত্রাকের যে দেহটা গঠিত হয় সেইটা কিন্তু করে থাকে এই মাইসেলিয়াম। কাইটিন কি, ছত্রাকের কোষ প্রাচীরটা একটা সাদা বর্ণের শক্ত আবরণ দিয়ে যে আবৃত, সেটা কি কাইটিন। এরপরে হ্যাপ্লয়েড কি, ওই যে হ্যাপ্লয়েড মিলে প্রজননের ক্ষেত্রে যে ডিপ্লয়েড হচ্ছে সেই সংজ্ঞাটা এখানে লেখা। স্পোর কি, এটা মূলত একটা নতুন উদ্ভিদ যে তৈরি হবে সেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেটাকে আমরা বলে থাকি স্পোর। আর হেটারোট্রফিক কারা, দেখি কারা কারা জানি আমরা হেটারোট্রফিক কারা, কাদেরকে বলি হেটারোট্রফিক, আইডিয়া আছে? আমরা নাকি? এই তো তাসফিয়া একদম কারেক্ট অ্যান্সার দিছে। কেন আমরা হেটারোট্রফিক? কারণ হেটারোট্রফিক শব্দটার মানেই হচ্ছে পরজীবী। কেন পরজীবী? কারণ আমরা নিজেদের খাদ্য তৈরি করতে পারি না। কেন পারি না? আমাদের মধ্যে প্লাস্টিড নেই। তাহলে এই যে এই ওয়ার্ডগুলা প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে মাইসেলিয়াম, কাইটিন, হ্যাপ্লয়েড, স্পোর, হেটারোট্রফিক। একটু ঝটপট আমরা নোট নিয়ে ফেলি এটা, যে শব্দগুলো আমাদের এই অধ্যায় থেকে ভালো করে পড়তে হবে জ্ঞানমূলকের জন্য মূলত। ভেরি গুড, এই তো সবাই জানি আমরা হেটারোট্রফিক কারা, আমরা ভেরি গুড। তার মানে সবাই ভালো মতো পড়াশোনা করতেছি আমরা, রাইট? ওকে,
নিয়ে ফেলছি, চলো সামনে আগাই। এখন এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা এই ছবি আর একটা নিচের এই ছবিটা। এখন প্রথম যে ছবিটা, এটা দেখে কিসের কথা মনে আসতেছে একটু বলেন তো আপনারা আমাকে, কিসের কথা মনে আসতেছে প্রথম ছবিটা দেখে? এ তো পড়েছি আমরা নাকি? এটা হচ্ছে মনেরা রাজ্যের একটা জীব। এখন তোমাদের থেকে অনেক সময় আমি যে কমপ্লেনটা পাই, আপু মনেরার বৈশিষ্ট্য মনে থাকে না, মনেরার বৈশিষ্ট্যগুলো ভুলে যায়। তো এটার জন্য একটা শর্টকাট আমি এখন তোমাদেরকে শিখাবো। মনে রাখো, মনেরাকে আমরা বলবো সে একটা খারাপ খারাপ মানুষ, ঠিক আছে? মনেরাকে ধরলাম খারাপ। কেন খারাপ? খারাপ মানুষের বৈশিষ্ট্য কি হইতে পারে? থাকে না ওই যে গুন্ডা পান্ডা, গ্যাং নিয়ে চলে। গ্যাং নিয়ে চলে বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? মনেরারা এমনি ক্ষুদ্র ক্ষুদ্র, ভেরি গুড, এই যে সবাই ধরে ফেলছি আমরা, ব্যাকটেরিয়া। আরে সাব্বাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। এখন দেখো, গ্যাং নিয়ে চলে না, ওই যে এলাকার গুন্ডা পান্ডা থাকে না কতগুলা, একদম গ্যাং ট্যাং নিয়ে বসে থাকে, মনেরা হচ্ছে ওরকম। তাহলে এই যে গ্যাং নিয়ে চলা মানে কি? দলবদ্ধ হয়ে যাচ্ছে না? তাহলে এটা থেকে কি বৈশিষ্ট্য আসে বলো তো? কলোনিয়াল গেল। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে কোনো ভালো গুণই নাই, সে তো খারাপ, তার মধ্যে ভালো গুণ থাকবে কিভাবে? এখন তার মধ্যে ভালো গুণগুলা কি কি হইতে পারে বলো তো? আমাদের শরীরের বিভিন্ন কাজ করার জন্য কি কি থাকে? প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, রাইট? কোনো কিছুই নাই ওদের মধ্যে। তারপরেরটা হচ্ছে কিন্তু রাগ আছে, ভালো গুণ নাই কিন্তু খারাপ গুণে একদম ভরপুর মনেরা। এখন এই যে রাগের রটা দিয়ে কার কথা মনে আসে বলো তো? রাইবোজোম। তারপরে সে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, বুঝছো? এক এক জায়গায় এক এক কথা বলে বেড়ায়। তার মানে কি করে? ডাবল দিয়ে কি মনে আসে বলো তো? দিয়ে বিভাজন করে বেড়ায়। মজার না মনেরার কাহিনী? মনেরাকে এমনি খারাপ বানায় ফেললাম, তারপর ওকে নিয়ে সুন্দর মতো ওর বৈশিষ্ট্য মনে রাখলাম। কি কি বলতো? মনেরা হচ্ছে খারাপ, ঠিক আছে, সে একদম গ্যাং ট্যাং নিয়ে চলে। গ্যাং নিয়ে চলা মানে কি? অনেকগুলো একসাথে থাকে। অনেকগুলো একসাথে থাকা মানে কি? তার এখান থেকে কোন বৈশিষ্ট্য আসে? কলোনিয়াল। এরপরে সে কোনো ভালো গুণই নাই তার মধ্যে, একদম যাচ্ছে তাই, কোনো ভালো গুণ নাই। তার মানে কি কি বলতো? আমাদের শরীরে কাজ করার জন্য ভালো ভালো অঙ্গ কি? মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদের প্লাস্টিক, কোনো কিছু তার মধ্যে নেই, কোনো ভালো গুণই এই মনেরার মধ্যে নেই। কিন্তু কি আছে তার মধ্যে? একদম ভরপুর রাগ আছে। রাগ মানে কি? রাইবোজোম। তারপরে কি বলতো? সে একদম ডাবল স্ট্যান্ডার্ড, এক এক জায়গায় যে এক এক কথা বলে। এই মনে করো ব্যাকটেরিয়াকে যে এক কথা বললো, তারপর মনে করো প্রোটিস্টাকে যে আরেক কথা বললো, তারপর হচ্ছে ফানজাইকে যে আরেক কথা বললো, মানে তার কোনো ঠিক ঠিকানা কিছুই নাই। এর জন্য সে কি ডাবল স্ট্যান্ডার্ড থেকে কি আসতেছে? দি বিভাজন। তাহলে আমরা মনেরার বৈশিষ্ট্য আর বলবো? শুনুন না মনেরার কাহিনী। হ্যাঁ হ্যাঁ, বেচারাই মনেরা, ওকে আমরা বেচারা বানায় দিছি। কিন্তু এখান থেকে কিন্তু কি মনেরার বৈশিষ্ট্য আমাদের ভুলার আর কোনো উপায় নাই। জাস্ট একটা মনে রাখবে এরকম একটা ক্যারেক্টার, যে হ্যাঁ দলবল নিয়ে থাকে, ভালো কোনো গুণ নাই, যাচ্ছে তাই, একদম রাগে পরিপূর্ণ আর একদম ডাবল স্ট্যান্ডার্ড। এমনি মনে রাখলে কি মনেরার বৈশিষ্ট্য তোমাকে ভুলার আর কোনো উপায় আছে? পরীক্ষাতে আসবে আর ঠাস ঠুস করে লিখে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? মনেরার বৈশিষ্ট্য পারবো তো আমরা এখন থেকে নাকি?
জি, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন এই যে নিচে যে ব্যক্তিকে দেখতে পাইতেছি তার হচ্ছে প্রোটিস্টা। তো আমার সাথে আগে যারা ক্লাস করছো প্রোটিস্টার একটা সুন্দর ছন্দ তোমাদেরকে অলরেডি বুঝাই ফেলছি, কিন্তু আজকে অনেকে আমার সাথে প্রথম প্রথম ক্লাস করতেছো, তো তাদের জন্য আমি একটু ছন্দটা আরেকবার লিখে দিই। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো বলো? এটার এখানে এই ওয়ার্ডটা দিয়ে আসবে প্রোটিস্টা। অ্যামিবা তো নিজে একটা উদাহরণ প্রোটিস্টার, শৈবালও একটা প্রোটিস্টার উদাহরণ, আর এই প্যারা দিয়ে আসবে প্যারামেসিয়াম। ঠিক আছে, ভালো জিনিসের থেকে খারাপ কিছু করলে সেটা বেশি মনে থাকে, ঠিক একইভাবে আমরা মনে রাখবো আমাদের এই মনেরার কথা, এবং একইভাবে মনে রাখবো প্রোটিস্টার কি কি কাহিনী, সেটা না? মনেরাকে তো বলে ফেলছি যে মনেরা খারাপ কিচ্ছু নাই তার মধ্যে। অ্যামিবাতেও দেখো প্রত্যেক এই যে অ্যামিবা শৈবালকে একদম প্যারা দিয়েই যায়, তার মানে কি এখান থেকে কি কি আসে বলো তো? প্রোটিস্টা, অ্যামিবা, শৈবাল, প্যারামেসিয়াম, শেষ। পরীক্ষাতে আসলে আমরা পারবো। জিনিসটা যেটা হয়, মনেরা আর প্রোটিস্টার উদাহরণগুলোর মধ্যে না আমরা অনেক গোলপাক করে ফেলি। পরীক্ষাতে আসলে আমাদের মাথায় আসে না আসলে মনেরার বৈশিষ্ট্যগুলা, উদাহরণগুলা কি কি ছিল আর প্রোটিস্টার উদাহরণগুলা কি কি ছিল। তো সেটা থেকে বেঁচে থাকার জন্য, এরকম কনফিউজ সিচুয়েশনের জন্য না পড়তে হয়, সেটার জন্য কি এই লাইনটা, প্রত্যেক অ্যামিবাই শৈবালকে প্যারা দিয়ে যায়। ইজি, মনে রাখাও ইজি। তোমার যদি এখন পরীক্ষাতে প্রশ্ন আসে মনেরা কোনটা হবে, প্রোটিস্টা কোনটা হবে, ইজিলি আমি ধরে ফেলবো, রাইট? আমার এমসিকিউ ভুল করার কোনো উপায় নেই। ক্লিয়ার? ঠিক আছে, এই তো ফাহাদের যে সমস্যা, কোনটার উদাহরণ কোনটা থাকে না। তোমরা ফানজাইয়ের উদাহরণ পারবা, কারণ ফানজাই তোমরা মাশরুম, পেনিসিলিয়াম খুব ভালো মতো মনে থাকে, প্লান্টই তো গাছ, আর অ্যানিমেলিয়া তো পশু পাখি মনে থাকে। প্রবলেমটা হয় তোমাদের মনেরা আর প্রোটিস্টার উদাহরণগুলা নিয়ে, যে কোনটার আসলে কি কি উদাহরণ। তুমি যদি একটা মনে রাখো, এই প্রোটিস্টারটা তুমি যদি সুন্দর করে মনে রাখতে পারো, তোমার কিন্তু মনেরার উদাহরণের থেকে কোনো এমসিকিউ আসলে অটোমেটিক্যালি তুমি কিন্তু পেয়ে যাবে, রাইট? হয়ে গেল? ওকে, এখন তোমাদের এই চ্যাপ্টারের সিকিউ থেকে যে প্রশ্নগুলো আসে, দুইটা পর্বের বা রাজ্যের মধ্যে তুলনা করো, পার্থক্য করো। এখন সব পার্থক্য হয়তো বা মাথায়ও থাকে না, এর জন্য আমি তোমাদের শর্টকাটের জন্য এই যে 5টার যেই বৈশিষ্ট্যগুলা একদম লিখতেই হবে তোমার পরীক্ষাতে, একদম লিখা মানে ম্যান্ডেটরি, সেই সবের জন্য এরকম একটা চার্ট তৈরি করছি। তো চেষ্টা করবা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে। যেমন দেখো, মনেরারটা কি? এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়া। এরপরে নিউক্লিয়াসে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে পর্দা সেটা কিন্তু থাকে না। আবার তুমি যদি একটু প্রোটিস্টার দিকে তাকাও, ওখানে ছিল এরা এককোষী, এরা কিন্তু এককোষীয় হতে পারে, আবার একই সাথে কি হতে পারে? বহুকোষীয় হতে পারে। তারপরে কি? নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস সব কিছু কিন্তু এই প্রোটিস্টার মধ্যে থাকে। এরপর একটু আমরা ফানজাইয়ের দিকে তাকাই। ফানজাইয়ের কি বলতো? এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এই যে সূত্রগুলা, এই সব কিছু মিলে মিলে এই পুরা ফানজাইয়ের বডিটা তৈরি করবে। এরপর একটা ইউনিক বৈশিষ্ট্য কি? এদের কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকবে, ঠিক আছে? আর 2 নাম্বার পয়েন্টটা তো খুবই সিম্পল, যেহেতু যেহেতু প্রকৃত কোষ, প্রকৃত কোষের মধ্যে কি থাকবে? সব কিছু একদম সুন্দরভাবে গুছানো থাকবে।
তারপরে প্লান্টির দিকে তাকাও, প্লান্টির একটা ইউনিক বৈশিষ্ট্য বা একদম আলাদা বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে স্বভোজী। কেন সে স্বভোজী? কারণ সে নিজের খাদ্য তৈরি করতে পারে, এবং কেন তৈরি করতে পারে, তার মধ্যে কি থাকে, প্লাস্টিড থাকে। এরপরে অ্যানিমেলিয়াতে কি বৈশিষ্ট্য থাকে, আলাদা একটা বৈশিষ্ট্য, এদের জটিল টিস্যুতন্ত্র। তোমরা যদি পরীক্ষাতে এই বৈশিষ্ট্যগুলো লিখো, 5টা রাজ্যের সব বৈশিষ্ট্য মনে রাখাটা কারো পক্ষেই সম্ভব না, যদি এই বৈশিষ্ট্যগুলো লিখো তোমার আর কোনো প্রবলেমই হবে না এই চ্যাপ্টার থেকে সৃজনশীল লিখতে। তো আমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলি এটা। ডান সবার? আমরা একটু কমেন্টে লিখি আপুকে যে আপু আমাদের রেসেস নেওয়া ডান। তারপর আমরা আরো এরকম অনেক কিছু তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি পুরা লাইভ ক্লাসটাতে। ওকে, সবার রেসেস ডান। তাহলে পরীক্ষাতে যদি এরকম তুলনার প্রশ্নগুলো অনেক বেশি আসে এই চ্যাপ্টার থেকে, যে মনেরা বা প্রোটিস্টার মধ্যে তুলনা করো, প্রোটিস্টা বা ফানজাইয়ের মধ্যে তুলনা করো, প্লান্টি বা অ্যানিমেলিয়ার মধ্যে তুলনা করো, সেসব ক্ষেত্রে তোমার যেই বৈশিষ্ট্যগুলো আসলে এদের মধ্যে পার্থক্য, সেটা কিন্তু পুরা এই ছকটাতে লেখা। তুমি যদি এই ছকটা মুখস্থ করে যাও, তোমার এই চ্যাপ্টারে বলা যেতে পারে 60%ই পড়া হয়ে যাবে। 60%ই হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারের শুরুতে কি ছিল, ভৌত, ফলিত, জীববিজ্ঞান, সেগুলো এমসিকিউর জন্য একটু পড়তে হবে। তারপরে যে রাজ্যের বৈশিষ্ট্যগুলা তুমি যদি এভাবে করে পড়ো, তাহলে কিন্তু তোমার সেই যে বাকি অধ্যায়ের যে 60%-এর জায়গাটা, সেটাও কিন্তু ফিল আপ হয়ে যায়। বাকি থাকে দ্বিপদ নামকরণ আর বৈজ্ঞানিক নাম, সেটা তো এমসিকিউর জন্য, এবং দ্বিপদ নামকরণ কিভাবে লিখতে হয় সেটা তো আমরা 6 থেকে আলাদা আলাদা করে শিখে আসতেছি, এইটাও আমরা শিখছি। তো এইভাবে তুমি কিন্তু মনে রাখতে পারো প্রত্যেকটা রাজ্যেরই বৈশিষ্ট্য। ইনশাল্লাহ পরীক্ষাতে ভুলবা না তুমি, আর বেশি স্ট্রেসও পড়বে না তোমার মাথার উপর। ওকে, এখন এই যে বৈজ্ঞানিক নাম নিয়ে এত কিছু থাকে, তো ভাবলাম একটু মজা করে পড়ি। বৈজ্ঞানিক নামগুলো না মানে জাতীয় ফুল, ফল, পাখি অনেক অনেক আসে, ঠিক আছে? তো কিভাবে পড়বো, যেমন দেখো এই যে কাঁঠালের কোষগুলা যে এক একটা এক এক রকম দেখতে না, এটাকে আমি কিভাবে মনে রাখতে পারি? এর নামটা তো বিশাল বড়, আর্টোকার্পাস হেটারোফাইলাস। এটাকে তুমি মনে রাখবা আর্ট প্লাস ডিফারেন্ট লিভস, আর্ট অফ ডিফারেন্ট লিভস। তাহলে তোমার কি হবে বলো তো, মনে থাকবে আর্টোকার্পাস হেটারোফাইলাস। আর্ট থেকে তো এই যে আর্টো থেকে তো আসতেছে আর্ট, আর হেটারো মানেই হচ্ছে তোমার এক একটা এক এক রকম, আর ফাইলাস থেকে আসতেছে লিভস। এভাবে কিন্তু এই যে কাঁঠালের যে বৈজ্ঞানিক নাম, সেটাও কিন্তু তোমার মনে থাকবে। চিত্রগুলো একটু মনে রাখবা, আপু কিভাবে পড়াচ্ছি সেটা একটু নোটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে তুনি, ওকে সেরা। অবশ্যই প্রথম অধ্যায় খুব ভালো করে পারে, আমি জানি তোমরা সবাই অনেক ভালো করে প্রথম অধ্যায়টা পারো, কারণ আমরা যখন জীববিজ্ঞান বইটা খুলেছি প্রথমেই কোন চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টার। তো অবশ্যই আমরা ভালো পারবো সবাই, কিন্তু তারপরও কিছু কিছু জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কোন জায়গাগুলো বা তোমাদের পরীক্ষার হলে যেই সমস্যাগুলো হয়, তো আমি চেষ্টা করতেছি সেই সমস্যাগুলোর জন্য একটা সলিউশন দেওয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এই যে শাপলা ফুল থাকে নদীতে, তার নামটাও নদী রিলেটেড, কি বলতো? নিমফিয়া নাউচানি। এটা থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি? নিমফিয়া থেকে কি আসতে পারে? নিমফ, আর নাও মানে কি? নৌকা, জলপরীর নৌকা। জাস্ট এভাবে মনে রাখবো, নিমফিয়া নাউচানি। ওকে, এরপরে এই যে সুন্দর দোয়েল পাখি, কি এটার নাম? কপসাইচুস স্যাউলারিস। এটাকে আমি কিভাবে মনে রাখতে পারি? কপসাইড থেকে আসবে কপ, আর সাউ থেকে আসবে সাইকেল অফ সাউন্ড, বাস কপ সাইকেল সাউন্ড। তুমি যদি এই ওয়ার্ডগুলা দেখবা দ্রুত দ্রুত করে পড়তে থাকো, দেখবা তুমি আস্তে আস্তে এই বৈজ্ঞানিক নামগুলাই তোমার মুখে চলে আসতেছে।
এটাই হচ্ছে এইভাবে লেখার ম্যাজিক। একটু জোরে জোরে পড়তে থাকো, স্পিডে পড়তে থাকো, দেখবা আস্তে আস্তে এই বৈজ্ঞানিক নামগুলাই চলে আসতেছে তোমার মুখে। ঠিক আছে, ওকে চলো এরপরে কি কি আছে আমাদের। ইলিশেরটা তো খুবই ইজি, ইলিশের মধ্যে ইলিশ আছে, টেনুয়ালোসা ইলিসা, ভেরি ইজি। তারপরে কি আসতেছে টাইগার, সেটাকে কি পড়বো প্যান্থেরা টাইগ্রিস। ল্যাটিন অ্যাকসেন্টেও তুমি চাইলে পড়তে পারো, খুবই ভালো। আর্থোকার্পাস হেটারোফালাস, নিমফিয়া, নাউচালি, কপসাইচুস, স্যালারিস। তারপরে আসতেছে টেনুয়ালোসা ইলিসা, প্যান্থেরা টাইগ্রিস, ইজি। সেটা না মজা, কিন্তু আমার তো ছোটোবেলায় পড়তে অনেক ভালো লাগতো, আমি এরকম অ্যাকসেন্টেই পড়তাম। ল্যাটিন তো ল্যাটিন অ্যাকসেন্টেই পড়তাম, তারপর মাথায় চলে আসতো, বারবার পড়লে না সব কিছু চলে আসবে মাথায়। ওকে এই তো তাসনুবারও সেরা লাগে, আমার অনেক মজা লাগতো এই অ্যাকসেন্টে আমি পড়তাম। টেনুয়ালোসা ইলিসা, প্যান্থেরা টাইগ্রিস, খুব মজা লাগে এগুলো এমনি পড়তে। আচ্ছা এবার আসি মেইন কথায়, যে আমি এই চ্যাপ্টার পড়বো কিভাবে। আমার টেস্ট সামনে, সময় কম, আমার প্রিপারেশন হতে হবে 80% থেকে 90% বা 100%। ওকে, তাহলে কিভাবে পড়বো? প্রথমে তোমার রাজ্যের বৈশিষ্ট্য টেবিল করে পড়তে হবে। আপু একটা টেবিল দিছি, ঠিক ওইভাবেই পড়তে হবে। শ্রেণীবিন্যাসের গুরুত্ব, কেন তোমার শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ সেই অংশটা খুব ভালো করে পড়তে হবে। দ্বিপদ নামকরণ, সেটা নিয়ম, গুরুত্ব এবং একই সাথে উদাহরণ একটা দিয়ে পড়তে হবে। শোন আমি একটা তোমাদেরকে ট্রিক শিখাই দিই। যখন তোমার একটা সংজ্ঞা চাচ্ছে বা কোনো একটা কিছু জানতে চাচ্ছে, তোমার পরীক্ষার হলে প্রশ্নটা আসতেছে, যদি সেটার কোনো একটা উদাহরণ থাকে তুমি অবশ্যই সেই উদাহরণটা লিখবা। যেমন তোমার এখানে দ্বিপদ নামকরণ বলছে, হ্যাঁ তুমি একটা উদাহরণ দিয়ে দিতে পারো না? অরিজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম দিয়ে ফেলো, দেখবা তোমার টিচাররা তোমার খাতার পুরা ফ্যান হয়ে গেছে। জাস্ট এইভাবেই পড়তে হবে তোমার, ঠিক আছে? লিখতেও হবে তোমার জানতে হবে যে আমার খাতাটা কিভাবে লিখলে আসলে ভালো হয়। বই তো আমরা সবাই পড়ি, বই রিডিং আমরা সবাই পড়তে পারি, কিন্তু কে কোন স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজ পড়তেছি সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবার ব্রেইনের ক্যাপাবিলিটি একই, সবাই পড়তেছে সেম বই, সবাই রিডিং পড়তেছে, কিন্তু ওই যে মাঝখানের সেই যে স্ট্র্যাটেজিটা, এক একজন যে এক একভাবে স্ট্র্যাটেজিটা ফলো করো, সেটা খুব গুরুত্বপূর্ণ তোমার ভালো রেজাল্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসগুলা খুব ভালো করে বুঝতে হবে যে আসলে আমার পরীক্ষার প্রশ্নগুলো আসে কিভাবে লিখলে আমার টিচাররা আমার খাতাটা পছন্দ করবে, সেই অনুযায়ী তোমার পড়াশোনাটা করতে হবে। তাইলেই তুমি ইনশাল্লাহ টেস্ট এসএসসি সবগুলাতে অনেক অনেক ভালো করবা। ঠিক আছে, হ্যাঁ আমি তোমাদেরকে ক্লাস স্লাইডটা দিব, অবশ্যই দিব, এর জন্য সুন্দর করে রেডি করে নিয়ে আসছি, দিয়ে দিব। আচ্ছা, তাহলে সিকিউ এই চ্যাপ্টার থেকে মূলত কি আসে? এই যে তুলনার জন্য ছকটা পড়তে হবে, তারপরে ব্যাখ্যামূলক এবং অনুধাবনমূলক কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, সেই জিনিসগুলাও কিন্তু ভালো করে তোমার পড়তে হবে। ঠিক আছে, এমসিকিউতে সম্ভাব্য টপিক এই চ্যাপ্টারের কোনগুলা? প্রথমে হচ্ছে তোমার কোন শাখায় যে তোমার যে শাখাগুলো আছে এখানে সেগুলা পড়তে হবে। ভৌত জীববিজ্ঞান বা ফলিত জীববিজ্ঞানের যে অংশগুলা, কোনটাতে কি কি, যে অ্যান্ডোক্রাইনোলজি কি নিয়ে বলে বলো তো? হরমোন। তারপর কি সাইটোলজি, টিস্যু, কোষ, এগুলা নিয়ে খুব ভালো করে পড়তে হবে। দ্বিপদ নামকরণের জনক কে? দেখি বলো তো, দ্বিপদ নামকরণের জনক কে? কে ব্যক্তি? হ্যাঁ, তাসনুবা তাসনিম, বাট আপু বইয়ের বাইরে না, তোমার বইতে যে কয়টা দেওয়া ঠিক তুমি সেই কয়টাই পড়ো, বাকিগুলা পড়ার দরকার। তোমার বইতে যেগুলো দেওয়া আছে সেটাই দেখবা। তোমাদের দ্বিপদ নামকরণের ওখানে ছোট্ট করে পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা দেওয়া আছে, অ্যালিয়াম সিপা, সেটা একটু ভালো মতো পড়বা। বইতে যেগুলার নাম দেওয়া সেগুলাই পড়তে হবে। ভেরি গুড, এক্সিলেন্ট। এই যে রেজা, শিউলি, তাকিয়া, ওকে, নবিতা, আচ্ছা চিজুকাও জয়েন করে ফেলছে, ওয়াও। তারপরে হচ্ছে সজীব,
এক্সিলেন্ট, সবাই একদম কারেক্ট অ্যান্সার দিছে। ক্যারোলাস লিনিয়াস, ফাহিম, নীলু, সিদ্রাতুল, ওয়াও, ফাতেমা। ওকে, খাতুন একটু চিন্তা করতে হবে তোমার। আচ্ছা, তারপরে কি, কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আসলে এই জীবজগৎকে ভাগ করা হয়েছে বলো তো? নিউক্লিয়াস, কোষের ভিত্তিতে, সেই অংশটা ভালো মতো এমসিকিউর জন্য পড়তে হবে। শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য কি, বৈজ্ঞানিক লেখার যে নিয়মগুলো আছে সেখান থেকে অনেক এমসিকিউ দিতে পারে। তারপরে সঠিক যুগল বা হচ্ছে যেমন যেমন রাজ্যের নামের সাথে বৈশিষ্ট্য, এরকম ম্যাচিংয়ের প্রশ্নও কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ম্যাচিং বলতে হচ্ছে তোমার এরকম দিয়ে দিল যে প্রোটিস্টা, এই পাশের ছকে তোমাকে অনেক কিছু দিয়ে দিল, আম গাছ, জাম গাছ, অ্যামিবা, নীলাভ সবুজ শৈবাল, তোমার বলতে হবে এই ম্যাচিংয়ের মধ্যে প্রোটিস্টার সাথে কোনটা যাচ্ছে। এরকম ম্যাচিং রিলেটেড এমসিকিউগুলাও কিন্তু অনেক অনেক আসে প্রথম অধ্যায় থেকে। তো এই জিনিসগুলা খুব ভালো করে পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্নেরও আমি একটা টপিক তোমাদেরকে দিয়ে দিছি যে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা, জনক, জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে, প্রতিটি রাজ্যের কিছু বৈশিষ্ট্য, তারপর হচ্ছে মনেরার কি কি উদাহরণ, ফানজাই এগুলার, তারপর হচ্ছে তোমার পার্থক্যগুলা খুব ভালো করে পড়তে হবে। দ্বিপদী নামকরণ, এগুলা থেকে কিন্তু অনেক অনেক তোমার অনুধাবনমূলক প্রশ্ন অনেক অনেক বেশি আসে। তাই এই জিনিসগুলা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, চলো একটু সামনের দিকে আগাই, কিছু এমসিকিউ সলভ করবো এখন। বলো তো এই যে চিত্র এর যে জীবটা, এটা কোন রাজ্যের? দেখি বলেন, আপনারা কমেন্টে বলেন, আমি দেখতে চাই আপনারা কে কে পড়াশোনা করতেছেন ঠিকঠাক। ওকে, অনেকেই একটু পরে জয়েন করে ফেলছি, কোনো ব্যাপার না, স্লাইডটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, একদম ঠিক, একদম ঠিক, সবাই কারেক্ট ধরে ফেলছে। এটা একটা প্রোটিস্টা এবং চিত্রে যে ছবিটা দেওয়া সেটা আসলে অ্যামিবা, ঠিক আছে? ওকে, জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয়, এটা তো আপু বলেই দিছি, এন্ডোক্রাইনোলজি। মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? এটা বলেন, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? যশোর বোর্ড 19 সালে চলে আসছে, কে কে আছেন যশোর বোর্ডের একটু বলেন তো আপুকে কমেন্টে। আর একই সাথে এটার উত্তরটাও দিয়ে দেন যে মৌমাছির বৈজ্ঞানিক নাম আসলে কি? ভেরি গুড, অ্যাপিস ইন্ডিকা। কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? এই যে মাইসেলিয়ামগুলা, এই যে কাদের বলেন তো? পেনিসিলিয়াম। জীবজগৎকে সুশৃঙ্খল সম্পর্কে সহজ এবং সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কি? ট্যাক্সোনমি। ওকে, মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? যেটার উত্তর আপনারা ক্লাসের শুরুতে আপুকে দিয়ে দিচ্ছেন একদম সুন্দরভাবে, কারণ কোষে প্লাস্টিড অনুপস্থিত, এর জন্য আমরা খাবার তৈরি করতে পারি না, এর জন্য আমাদেরকে কি বলে? আমরা হেটারোট্রফিক। এবার একটা সিকিউ সলভ করি, ঠিক আছে? প্রশ্নটা একটু আমরা পড়ি। কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। এক্স 3টা মূলত জীবের কথা বলা আছে। এক্স নামক যেটা যে জীবটা সেটা আমরা জানি না কি, সেটা মূলত পাউরুটিতে ব্যবহৃত একটা অণুজীব। ওয়াইটা কি? এককোষী একটা শৈবাল। জেডটা কি? একটা নতুন প্রজাতির ধান। এখন বলা হয়েছে প্রথমটাতে এন্ডোক্রাইনোলজি কি, 2 নম্বরে বলা হয়েছে অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন, গ নম্বরে বলা হয়েছে এই যে জেড এর নামকরণে কোন পদ্ধতি তুমি অবলম্বন করবে, ঠিক আছে? তারপর এটাতে উল্লেখিত এই যে এক্স এবং ওয়াই কোনটা থেকে কে উন্নত, এই দেখো চলে আসছে তুলনার প্রশ্ন। তুলনার প্রশ্ন কিন্তু অনেক আসে পরীক্ষাতে, এই যে বলছে কি এক্স এবং ওয়াই এর মধ্যে তুলনা করো, ঠিক আছে? অনেকেই বলে ফেলছে এটা হচ্ছে ইস্ট। ওকে, দেখা যাক, যেহেতু পাউরুটির কথা আমরা বলছি, তাহলে প্রথম প্রশ্নটা দেখি। একটু তোমরা একটু দেখো তো, লক্ষ্য করো তো আপু সৃজনশীল প্রশ্নটা কিভাবে লিখছি। দেখো প্রথমটাতে আমি লিখছি
ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। ক নাম্বারে তুমি যখন লিখতেছো কখনোই কোনো বানান ভুল করা যাবে না। যদি বানান ভুল করো এটা নম্বরই থাকে এক নাম্বারই শেষ। তাহলে কি করতে হবে বলো তো? এই জিনিসগুলা খুব ভালো করে সাবধানে লিখতে হবে, বিশেষ করে ক বা জ্ঞানমূলক প্রশ্নগুলা। জ্ঞানমূলক প্রশ্নগুলা খুবই ভালো করে লেখা তোমার জানতে হবে এবং কোনো বানান ভুল করা একদমই যাবে না। তারপর একটাতে কি বলছে আমাদের, কি ছিল যে আমাদের অণুজীব বিজ্ঞানকে আমরা জীববিজ্ঞানের ফলিত শাখা কেন বলে থাকি। কেন বলি বলো তো? কারণ এটাতে মূলত আমরা কি নিয়ে আলোচনা করি? অণুজীব বলতে কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে নিয়েই তো মূলত আমরা আলোচনা করে থাকি। এবং দেখো তত্ত্বীয় বিষয় মানে কি, এদের আবরণটা কেমন, দেখতে কেমন, এগুলা নিয়ে আলোচনা করি না আমরা? এগুলা নিয়ে আমরা কোথায় আলোচনা করি বলো তো? এই যে দেখতে কেমন, তত্ত্বীয় বিষয়গুলা যেটা নিয়ে আলোচনা করি, যেই বিষয়ে আমরা আলোচনা করি সেটাকে আমরা কি বলি? ফলিত শাখা। এর জন্য আমরা অণুজীব নিয়ে যে তত্ত্বীয় জ্ঞানটা, এই অণুজীবটা, ভাইরাসটা দেখতে কেমন, ব্যাকটেরিয়াটা দেখতে কেমন, কোথায় থাকে, সে কিভাবে খায়, সে কিভাবে তার কোষ বিভাজিত হয়, এই যে জ্ঞানগুলো আমি জানতেছি, এগুলো আমরা জানি মূলত ফলিত শাখায়। তার জন্য অণুজীব বিজ্ঞানকে আমরা ফলিত শাখার মধ্যে ফেলে দিই। ক্লিয়ার? এবং আমরা কি এটা লক্ষ্য করছি? অনুধাবনে আপু 2টা প্যারা করে লিখছি। প্রথম প্যারাতে আপু বলে দিছি যে আমাকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন সেটা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি, সেটা প্রথম লাইনে আমি বুঝাই দিছি। আমাকে যা প্রশ্ন করছেন সেটা ডিরেক্ট উত্তর দিছি, এরপরে আমি একটু বিশ্লেষণ করছি। এইভাবে অনুধাবন প্রশ্নগুলো লিখতে হবে তোমার পরীক্ষাতে। আচ্ছা, জেড ছিল মূলত একটা ধান যার বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। এখন এই যে অরাইজা স্যাটিভা যে পড়লাম সেটার আসলে কিভাবে আসলো? সেটা বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম আমরা কিভাবে লিখি? প্রথমে গণ, প্রজাতি, গণর প্রথম অক্ষর বড়, প্রজাতি সব ছোট। যখন আমি হাতে লিখতেছি আন্ডারলাইন করতে হবে, যখন আমি টাইপ করতেছি ইটালিক লিখতে হবে। এবং একই জিনিস অনেকেই আবিষ্কার করতে পারে, সেই ক্ষেত্রে বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটা লিখে ডট দিয়ে তারপর সালগুলা লিখতে হবে। ঠিক আছে? দেখো প্রথম লাইনে আপু কিন্তু বলে দিছি যে এটা আসলে কি এবং এটা কে আবিষ্কার করছেন এবং এটা কোন পদ্ধতি। প্রথমেই তোমার টিচারকে বুঝাই দিতে হবে। আমরা পরীক্ষার হলে যেই কাজটা করে থাকি, যে অনেক সময় আসে না যে আমি অনেক জানি, আমার এখন টিচারকে জানাইতে হবে। কি করলাম? একদম যা জানি, প্রশ্ন টপিক তো লিখবই, তার আগে পিছে যা আছে সব লিখে ফেলি। এরকম যখন করো টিচারের হাতে কিন্তু অনেক খাতা থাকে, তুমি যখন টু দ্য পয়েন্টে অ্যান্সার না করো টিচারের কিন্তু মাথা গরম হয়ে যাবে এবং তুমি সব কিছু লিখার পরও পাবা কত? 0। কারণ টিচার ভাবে এই স্টুডেন্ট তো শুরুতে কিছুই ধরে নাই, কিছুই বুঝে নাই, ও পারেই না কিছু, ওকে শূন্য বসাইলে ও শূন্যই ডিজার্ভ করে। কিন্তু আসলে কি তুমি শূন্য ডিজার্ভ তো? তুমি কষ্ট করে লিখছো। তাই তোমার জানতে হবে পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবা, কিভাবে প্রেজেন্ট করবা। বায়োলজি খাতায় তোমার লিখার ধরন, তোমার চিত্র আঁকা কেমন হচ্ছে, সেটা ম্যাটার করে না, তুমি চিত্র আঁকতেছো কিনা সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা সৃজনশীল লেখার ধরনটা। তুমি বায়োলজিতে A+ তখনই কনফার্ম করতে পারবা যখন তুমি বুঝবা যে আসলে আমার সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। এটা তোমার জানতে হবে, সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি টেস্টেও লিখতে পারবা, SSCতেও লিখতে পারবা। ক্লিয়ার? ওকে, এরপরে ছিল এক্স এবং ওয়াই। এক্সে আমরা কি বলছি? ইস্ট বা ফানজাই। সাবাস। এরপরেরটা কি? প্রোটিস্টা। ফানজাই এবং প্রোটিস্টার মধ্যে আমি তুলনা করব। এখন আপু যে তোমাদেরকে ছকটা দিছিলাম, একটু ছকটা বের করে আমাকে একটু বলো তো যে আসলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়, একটু বলো তো। এই যে আপু একটু আগে তোমাদেরকে একটা ছক দিলাম, সেই ছকের মধ্যে তো দেয়া ছিল ফানজাই এবং প্রোটিস্টার মধ্যে তুলনা। বলো আমাকে আসলে এদের মধ্যে তুলনাটা কোথায়? ওকে ওকে, ফজলুল ভাইয়াকেও দেখতেছি আমাদের সাথে ক্লাস করতেছে, তো ফজলুল ভাইয়া একটু বলুক যে আসলে ফানজাই আর প্রোটিস্টার মধ্যে তফাৎটা কোথায়। ওকে, ফানজাই আর প্রোটিস্টা বলেন দেখি। 5 সেকেন্ড সময়।
দেখি কারা কারা বলতে পারে। 1 2 3 4 4.5 অলমোস্ট 5 একটা উত্তর পাইলাম, ফানজাই ভালো। আসলে কি তাই? অবশ্যই না। তোমার এই যে তুমি দেখো শুরুতে আম্পু কিভাবে লিখলাম সৃজনশীলটা, বলে ফেললাম যে এক্স এবং ওয়াই আসলে কি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জাতীয় প্রশ্নটাতে টিচারের প্রথম বিষয়টাই থাকে তোমার খাতায় জানার ক্ষেত্রে যে আসলে আমার স্টুডেন্ট বুঝতে পারতেছে কিনা আমি এক্স এবং ওয়াই জেড কি কি বলতেছে এগুলো আসলে কি, সেটা তোমার ক্যাচ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, কলোনিয়াল, ফিলামেন্টাস এবং এদের কি থাকে, সুগঠিত একদম পারফেক্ট একটা নিউক্লিয়াস থাকে। কাদের থাকে? ফানজাইয়ের থাকে। ফানজাইয়ের আরেকটা কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলো তো, কাইটিন থাকে। এবং তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারেই না একদমই। অন্যদিকে তুমি যদি একটু প্রোটিস্টার দিকে তাকাও, প্রোটিস্টারও কিন্তু অনেকটাই কি সেম বৈশিষ্ট্য, কিন্তু কিছু কিছু মাঝখান দিয়ে একটু ডিফারেন্স হয়ে যায়, রাইট? এবং তুমি যদি দেখো সম্পাদনের প্রক্রিয়া, এই যে দেখো কি লিখলাম আমরা, প্রোটিস্টার মধ্যে কলোনিয়াল, ফিলামেন্টাস, ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত। তারপরে কি কি থাকে ক্রোমাটিনের মধ্যে, ডিএনএ, আরএনএ, প্রোটিন এবং কোষের সকল ধরনের অঙ্গাণু কিন্তু তার থাকে, মাইটোকন্ড্রিয়া বলো যা বলো সব কিছু তার মধ্যে থাকতেছে। এবং সে খাদ্য শোষণ, গ্রহণ, ফটোসিনথেটিক সব করতেছে। সে কিন্তু ফটোসিনথেটিক করতে পারতেছে, কিন্তু ফানজাই কিন্তু সেটা পারে না, কারণ তার মধ্যে প্লাস্টিড নাই। এর জন্য সে দেখতে কেমন হয়, সাদা বর্ণের হয়ে থাকে। তাহলে আসল জিনিসটা কি আসলো, এই যে দেখো লাস্টে সুন্দরভাবে তুমি প্রথমে মাঝের প্যারাতে যখন বৈশিষ্ট্যটা লিখলা, তোমার একটা উপসংহার দিতে হবে শেষের দিকে। সেটা কি, যে উপর্যুক্ত রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনায় দেখা যায় যে ফানজাই রাজ্যের জীবসমূহের কার্যাবলী, সম্পাদনের প্রক্রিয়া এবং এর নিমিত্তে অঙ্গসমূহের বিবর্তন ঘটেছে বেশি, মানে পরিবর্তন হয়েছে বেশি। জিনিসটা কি, মনে করো পরিবেশে তো সবাই টিকতেছে, এখন টিকে থাকবে কারা, যাদের এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারবে। ফানজাইয়ের মধ্যে যে জিনিসটা দেখা গেছে তাদের এই বিবর্তনটা অনেক ভালোভাবে হচ্ছে, প্রোটিস্টার কিন্তু সেইভাবে কি হচ্ছে, সকল কারণে কার্যাবলীর সাথে সাথে অঙ্গ বিকাশও ঘটেছে কি বেশি মূলত। এ সকল কারণে আমরা কি বলবো, ওয়াই অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব অপেক্ষা এই যে এক্স অর্থাৎ ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব অনেক বেশি উন্নত। বুঝলাম, কারণ বিবর্তনের সাথে কে খাপ খাওয়াচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। মূলত এই লাইনটাই লাস্টে লেখা, যে সকল কারণে ওয়াই অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীব থেকে তোমার যে ফানজাই রাজ্য তারা অনেক বেশি উন্নত, কারণ তারা পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছে। ঠিক আছে, ওকে ক্লিয়ার? একটা সৃজনশীল কিন্তু আমরা সলভ করে ফেললাম। বুঝতে পারছি সবাই সৃজনশীলটা কিভাবে লিখতে হবে, প্যারাগুলো বুঝতে পারছি কিভাবে লিখছি আপু প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে। ক নাম্বারে আপুর কথা ছিল হুবহু সেম লিখতে হবে, কোনো বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বারে কি বলছিলাম, 2টা প্যারা লিখবো, প্রথম প্যারাতে টু দ্য পয়েন্টে লিখবো, দ্বিতীয় প্যারাতে একটু ওটাকে এক্সপ্লেইন করব। 3 নাম্বারে কি ছিল, 3টা প্যারা করে লিখছি। প্রথমে আমি বুঝিয়ে দিয়েছি যে আসলে প্রশ্নটা কিসের থেকে ছিল, এরপরে আমি একটু বিশ্লেষণ করেছি, তারপর একটু উপসংহার দিয়েছি। তারপরে যদি আমি 4 নাম্বারের দিকে তাকাই, আমি মূলত 3টা থেকে 4টা প্যারা করার চেষ্টা করব। প্রথম প্যারাতে আমার প্রশ্নে যেটা চাচ্ছে সেটা আমার সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে, এবং দ্বিতীয় প্যারাতে এর বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, এবং লাস্টে একটা উপসংহার দিয়ে ফেলছি। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে। এই প্রশ্নটা তুমি যদি এইভাবে লিখো, তুমি 10-এ 8.5 পাবা, 8.5 পাবা। তাহলে তুমি যদি 9 বা 10 পেতে চাও কি করতে হবে বলো তো? আমরা প্রোটিস্টার চিত্র আঁকতে পারি না? ভেরি সিম্পল, দিস ইজ প্রোটিস্টা। বাস একটা ফানজাইয়ের ছোট্ট করে চিত্র এঁকে দিলাম, একটা প্রোটিস্ট এঁকে দিলাম, বাস শেষ। তুমি 9 পেয়ে যাবা।
জাস্ট 0.5টা আটকায় রাখছিল কি চিত্রটা না আঁকা, যেটা তুমি পারো, যদি তোমার বইতে বা ক্লাসে কখনো ওভাবে ইম্পর্টেন্স দিয়ে নাও বলা হয়, সেটা তুমি পারো। এরকম একটা ইজি একটা চিত্র আঁকা কোনো ব্যাপারই না। একটা প্রোটিস্ট এঁকে দিলাম, একটা ফাংশন এঁকে দিলাম, শেষ। বায়োলজি ট্রিক্সটা এখানে বুঝতে পারছি, বায়োলজি ট্রিক্সটা কোথায়। ওকে, চলো এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনে মূলত আমরা দুইটা প্রক্রিয়া পড়ি, একটা পড়ি মাইটোসিস আর একটা পড়ি মিওসিস। এখন আমি আপু তোমাদেরকে মাইটোসিসের ধাপগুলার একটা ভিডিও দেখাবো। তো সবাই আগে বলবা যে আপু রেডি রেডি, তখনই হচ্ছে আপু মূলত এটা দেখাবো। রেডি সবাই? সবাই কমেন্ট একটু জানাই দিই আপুকে, তারপর আমরা এই ভিডিওটা দেখব যেখানে আমরা মাইটোসিসের যে 5টা ধাপ হয় সেই 5টা ধাপগুলো একটু দেখব। ওকে, রেডি? ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আপু মাঝে মাঝে বলবো কি কি হচ্ছে সেটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, সবাই রেডি? চলো তাহলে শুরু থেকে একদম দেখি আমরা কি হচ্ছে। প্রথমে সব কিছু করার জন্য একটা ওয়ার্ম আপের দরকার আছে। তুমি এখন জিম করতে যাবা, তুমি এখন হাঁটতে যাবা, তোমার একটু ওয়ার্ম আপ করতে হবে। তুমি যদি ঠুস ঠাস দৌড়াদৌড়ি শুরু করো, পায়ে টান লাগবে, শরীর ব্যথা করবে। কোষ বিভাজনের ক্ষেত্রেও তাদের একটা ওয়ার্ম আপ সেশন আছে, যে ওয়ার্ম আপ সেশনটাকে আমরা বলে থাকি ইন্টারফেস। মানে কোষ এখন নিজেকে প্রস্তুত করবে তার 1টা থেকে 2টা হওয়ার জন্য। তো কি করবে? প্রস্তুতি সেশনের পর এই যে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রোফেজ ধাপ। দেখলাম আমরা কিভাবে ক্রোমোজোমের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। এই দেখো দেখো ক্রোমোজোমটা আগে কোন অবস্থায় ছিল? একদম জটলা পাকানো অবস্থায়, পানির মধ্যে জটলা পাকানো অবস্থায়। এখন কি হবে দেখো তো ক্রোমোজোমটার কি হচ্ছে। এই দেখো আস্তে আস্তে সে একদম সুন্দর একটা অবস্থায় চলে আসলো, রাইট? এই দেখেন কত সুন্দর হয়ে গেল অবস্থাটা। তাহলে এই ধাপটা কি? এই ধাপটা হচ্ছে প্রোফেজ ধাপ। এই যে এটা কি হয় এই ধাপটাতে? এই ধাপটাতে তোমার পানি যে থাকে ভিতরে, একটা বলের মধ্যে পানি থাকে, তার মধ্যে অনেকগুলা সুতা থাকে, সুতাগুলো একটা আরেকটার সাথে একদম জঙ্গল জটলা পাকানো অবস্থায় থাকে। এরপরে কি হয়? এই পানিটা বের হয়ে যায়। পানিটা যখন বের হয়ে যায়, ক্রোমোজোমের যে জটলা পাকানো ছিল সেগুলা থেকে ক্রোমোজোমগুলো একটা সুন্দর অবস্থায় চলে আসে, ঠিক আছে? একটা সুন্দর অবস্থায় চলে আসবে এবং একই সাথে এই যে ক্রোমোজোমগুলা নিউক্লিয়াসের ভেতরে ছিল, সেই নিউক্লিয়াসের আবরণীটা, এই যে দেখো, এই যে সেই আবরণীটা আস্তে আস্তে চলে যাবে এবং ভিতরে একটা ঘন বস্তু থাকে। সেটা কি বলতো? ওকে মেহেদি, পড়তেছি তো আমরা, রাইট? ওকে, তো কি হচ্ছে? নিউক্লিওলাসে থাকে, সেই নিউক্লিওলাসটাও কি হয়ে যায়? আস্তে আস্তে চলে যায়। এরপরে দেখো কি হয়, ক্রোমোসোমগুলোর দিকে আমরা খুব ভালোভাবে খেয়াল করব। দেখো এই ধাপটাতে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আগে নাই অবস্থায় ছিল, এখন আরো বেশি নাই হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তারপরে যাই সামনে আগাই। একটা সময় দেখবো যে নাই হয়ে গেল। এই যে দেখো নিউক্লিয়ার মেমব্রেন একদম নাই এবং এই জায়গাটায় কে চলে আসলো? স্পিন্ডল তন্তু। এই যে তন্তুগুলা যার সাথে লেগে থাকলো কি? ক্রোমোজোম। কি দিয়ে? সেন্ট্রোমিয়ার দিয়ে, ঠিক আছে? দেখি এখন কি হবে। এই দেখো এমন একটা ধাপ আসলো যেই সময় ক্রোমোজোমগুলা সবচেয়ে মোটা হয়ে গেল এবং দেখো তো ক্রোমোজোমগুলা কোন অবস্থায় চলে আসছে? মাঝ বরাবর না? এই অবস্থাটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? ওকে, এরপরে দেখি। দেখো এখন দুইটা আলাদা হয়ে দুই দিকে চলে যাচ্ছে, রাইট? দেখতে পাচ্ছি তো আমরা ক্রোমোজোমগুলো এখন আলাদা হয়ে দুই দিকে, একদম দুই প্রান্তে, দুই মেরুর দিকে চলে গেল। এই ধাপটাকে আমরা কি বলি? এই ধাপটাকে বলি আমরা অ্যানাফেজ। এরপরে আসে মূল ধাপ, যেটাকে আমরা কি বলি? টেলোফেজ। দেখো আস্তে আস্তে এটা দুইটা কোষে পরিণত হবে, এটা একটা, এটা একটা, এবং এদের মাঝে
যেই বাধাটা আছে সেটাও কি হয়ে যাবে, একটা সময় নাই হয়ে যাবে। এই যে দেখো, নাই হয়ে যাওয়ার পর তারা কি হবে, দুইটা মূলত আলাদা আলাদা কোষে পরিণত হবে। তো বুঝতে পারছি আমরা আমাদের মাইটোসিসের ধাপগুলা, প্রথমে প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর কি হলো, তারপর কি থাকে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যানাফেজ আমরা দেখছি না, একজন বলতেছো দেখি নাই, হায় হায় কিভাবে, এই যে দেখো আলাদা হয়ে যাচ্ছে, এটাই অ্যানাফেজ। আর লাস্টে কি হয়, টেলোফেজ, রাইট? ভেরি ইজি। এখন আমরা এগুলার চিত্র আঁকবো। ক্লিয়ার এই পর্যন্ত আমাদের মাইটোসিসের ধাপগুলা? একটু আপুকে কমেন্টে জানাই। কিসে কম্পাস ইউজ করতে হবে, তুমি চাইলে হাত দিয়ে, যদি তোমার পুরোপুরি গোল শেপ হয় সেই ক্ষেত্রে তোমার এসব চিত্র আঁকার ক্ষেত্রে কম্পাসের কোনো দরকারই নাই। ওকে, ওকে ঠিক আছে। তো চলো আমরা এখন চিত্রগুলা এঁকে ফেলি সবাই একসাথে। প্রথম ধাপটা কি আমাদের, প্রোফেজ। কিভাবে আঁকবো, এরকম চার কোণা প্রথমে আমাদের কাজ হবে বক্স আঁকা। আপুর সাথে সাথে আমরা একটু প্র্যাকটিস করি। এই অবস্থায় কি হয় বলতো, পানিগুলা কি হয়, আস্তে আস্তে কি হবে, বের হবে। এই যে গোল অংশটা চাইলে তুমি কম্পাস দিয়ে করতে পারো, আর যদি হাত দিয়ে পারো তাহলে তো খুবই সেরা। এঁকে ফেলবো। তারপরে কি হবে বলতো, আমাদের ক্রোমোজোমগুলো এই অবস্থায় কিভাবে থাকবে, এখানে আমরা একটা নিউক্লিওলাস দিব, ক্রোমোজোমগুলা মূলত এই অবস্থায় থাকবে। ঠিক আছে, এখন আমাদের লেবেলিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি কি থাকবে বলতো, প্রথমে এই যে অংশটা, নিউক্লিয়ার পর্দা, এই গোল অংশটা কি, আর কি থাকে, এটাকে কি বলবো, ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, কি হয় এই সময়টাতে বলতো, পানিটা আস্তে আস্তে বের হবে, তারপর ক্রোমোজোমগুলা এই অবস্থা থেকে একদম সুন্দর অবস্থায় চলে আসবে। ওকে, এটা আঁকা শেষ। চলো, এটা ছিল প্রোফেজ, এবার প্রোমেটাফেজটা এঁকে ফেলি। এই ধাপটাতে কি হয় বলতো, দেখতে অনেকটা এমন ধরনের শেপের সাথে থাকে না জিনিসগুলা, একটু লম্বা, কিন্তু এই সময়টাতে কি চলে আসে, স্পিন্ডল তন্তুর আবির্ভাব আস্তে আস্তে হতে থাকে চারিদিকে। এবং যে জিনিসটা এই সময়টায় চলে যায় সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার যে মেমব্রেনটা, সে কি হবে, আস্তে আস্তে এখান দিয়ে চলে যাবে, এবং নিউক্লিওলাসটাও কি হবে বলতো, চলে যাওয়ার মতো অবস্থায় থাকবে। এবং এই অবস্থায় ক্রোমোসোমগুলা কি হবে, এই সময়টায় তো একদম জঙ্গল অবস্থার মতো ছিল,
এরকম একটা অবস্থায় চলে আসবে। তারপর আমরা এটাকে একটু লেবেলিং করব। এই লাল ডট ডট সেটা কি? সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, কিন্তু তার আগে একটা শব্দ দিতে হবে, সেটাকে আমরা কি বলি? লুপ্তপ্রায়, মানে চলে যাচ্ছে। এবং একই সাথে লুপ্তপ্রায় কি হবে? নিউক্লিওলাস। এবং আরেকটা কি চলে আসলো এখানে? স্পিন্ডল তন্তু। প্রোফেস এবং প্রোমেটাফেস। ওকে, ক্লিয়ার? চলো এরপরে আমরা আমাদের কি আঁকবো? মেটাফেস। স্পিন্ডল তন্তুগুলা তখন একটু এই অবস্থায় চলে আসে। এবং তোমার যে ক্রোমোজোমগুলা সেগুলো এই অবস্থায় কি থাকে? সবচেয়ে মোটা এবং খাটো, এবং তারা চলে আসে এই বিষুবীয় অঞ্চলটাতে, মানে মাঝ বরাবর থাকবে এবং সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা দেখায় মূলত এই ধাপটাতে। এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের বেশি আসে, ক্রোমোজোমকে সবচেয়ে মোটা এবং খাটো দেখা যায় কোন ধাপে? সেটা কি? সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে মোটা এবং আমরা মূলত সবচেয়ে খাটো অবস্থায় দেখে থাকি। ওকে, এবং এই সময়টায় কিন্তু তোমার ওই যে নিউক্লিওলাস সবকিছু কিন্তু চলে গেল। এখানেও স্পিন্ডল তন্তুগুলা থাকবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অ্যানাফেজ ধাপটা যে হয় এটাতে তোমার মূলত ক্রোমোজোমগুলা বিপরীত দিকে চলে যেতে থাকে। যেমন কি হবে বলো তো? সেন্ট্রোমিয়ার দিয়ে, সেন্ট্রোমিয়ার কি থাকবে? যুক্ত অবস্থায়। তারা এই যে এই দুইটা এদিকে চলে গেল আর এই দুইটা এদিকে। এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ, যখন এরা একে অপরকে বিকর্ষণ করে। এখান থেকে খুব সুন্দর একটা প্রশ্ন আসে যে এই অবস্থাটাতে বিকর্ষণ শক্তি বেশি হবে নাকি কম হবে বলো তো? অ্যানাফেজ ধাপে ক্রোমোসোমের মধ্যে বিকর্ষণ শক্তি বেশি নাকি কম? বিকর্ষণ, বিকর্ষণ মানে কি? একে অপরের কাছে আসবে নাকি দূরে যাবে? বেশি হবে। ভেরি গুড, এই তো আয়াত ক্লাস করতেছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে কি হবে জিনিসটা বুঝতে পারলাম। এটা গেল কি আমাদের অ্যানাফেজ ধাপ। এরপর চলে আসি আমাদের লাস্ট ধাপ। সেই লাস্ট ধাপটা কি? সেটা হচ্ছে আমাদের টেলোফেজ ধাপ, মাইটোসিসের। মানে মাইটোসিসের তো দুইটা পর্যায়, একটাকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস, যখন নিউক্লিয়াসটা আলাদা হচ্ছে। এরপরে শুধু কি নিউক্লিয়াস আলাদা হলেই হবে? তাদের মধ্যে তো আরেকটা বন্ডিং আছে, সেটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম যখন আলাদা হয়ে দুইটা কোষ হবে, সেই বিভাজনটাকে আমরা কি বলি? কাইনেসিস। আর আরেকটা শব্দ আমি বলে রাখি, এটা তোমরা লিখে রাখো, কাইনেসিস।
কাইনেসিস শব্দটার মানেই হচ্ছে বিভাজিত হচ্ছে কিছু। কি বিভাজিত হচ্ছে? ক্রোমোজোম বিভাজিত হচ্ছে। কিন্তু আমরা যখন ক্যারিওকাইনেসিস বলবো তখন আমার কি হচ্ছে? নিউক্লিয়াসটা আলাদা হচ্ছে। যখন বলতেছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম আলাদা হচ্ছে। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি যে বিকর্ষণের অ্যান্সারটা অনেকেই কারেক্ট দিছো। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওকে, আচ্ছা এখন আমরা দেখি আমাদের টেলোফেজ ধাপটাতে কি হয়। টেলোফেজ আসলে ওই যে দুইজন থাকে না ফ্যামিলিতে, দুইটা ছেলে, এক ছেলে যদি বল আমি ডান দিকে যাবো, আরেক ছেলে বাম দিকে, টেলোফেজ আর প্রোফেজের মধ্যে সম্পর্কটা ঠিক এমন। প্রোফেজে কি হলো? পানি চলে গেল, ক্রোমোজোম আস্তে আস্তে একটু মোটা হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেনটা কি হলো? চলে গেল। কিন্তু টেলোফেজে কি করে জানো? ওই যে বললাম একজন ডানে গেল আর একজন বামে, টেলোফেজ ঠিক সেই কাজ করে। সে কি করে? পানি নিয়ে আসে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আবার চলে আসে এবং ক্রোমোজোমগুলো আবার সেই হিজিবিজি চলে আসে। ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে কি হবে? এই যে হিজিবিজি চলে আসবে এবং এদের মধ্যে কি হবে বলো তো? এই যে স্পিন্ডলগুলা আস্তে 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 চলে যাবে এবং একটা পর্যায়ে তাদের মাঝে থাকা এই কোষ প্লেটটাও কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। রাইট? খুব ইজি। তুমি জাস্ট কাহিনীর মতো করে মনে রাখবা যে আসলে কোন ধাপের পর কোন ধাপে কি কি কাহিনী হয়। বাস, তোমার মেটাফেজের চিত্রও মনে থাকবে, বৈশিষ্ট্যও মনে থাকবে। চিত্র এঁকে পড়বা। যখনই তুমি মেটাফেজ পড়বা একটু চিন্তা করে করে পড়বা এবং চিত্র এঁকে পড়বা। সবচেয়ে বড় কথা চিত্র এঁকে পড়বা, তাহলেই দেখবা তোমার মাথায় বেশিক্ষণ থাকবে যে আসলে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। যেমন প্রোফেজের ক্ষেত্রে তুমি দেখেই বুঝতে পারতেছো পানি চলে যাচ্ছে, আরও কি কি হচ্ছে। তারপরে তুমি প্রোমেটাফেজেও তুমি একইভাবে বুঝতেছো যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস পুরাপুরি চলে যাবে। তারপরে তুমি যখন চলে আসলা কি মেটাফেজে, সবচেয়ে মোটা খাটো হচ্ছে, মাঝামাঝি আসতেছে। অ্যানাফেজে একজন আরেকজনকে ছেড়ে দূর দূরান্তে চলে যাইতেছে। ওই যে এটা বললাম না, এখন যেই ফ্রেন্ডকে বলতেছো ফ্রেন্ডস ফর এভার, যার সাথে রাত জেগে তুমি রিলস দেখতেছো, যার সাথে সারাক্ষণ তুমি ফেসবুকে টেক্সট করতেছো, কিন্তু এই বন্ধুটাই যদি অ্যাক্সিডেন্টালি তোমার রেজাল্ট খারাপ হয়, তোমাকে ছেড়ে এই যে অ্যানাফেজ ধাপের মতো দুইজন দুই মেরুতে চলে যাবা। বুঝতে পারছি? অ্যানাফেজ ধাপে যেমন দেখো না ক্রোমোজোমগুলো একজন আরেকজনকে ছেড়ে দুই জায়গায় চলে যাচ্ছে। এখন যদি তুমি পড়াশোনা না করে সময়টা কাজে মানে ব্যয় করো, তোমার রিলস দেখায় ফ্রেন্ডদের সাথে ফেসবুকের চ্যাটে, তোমার যদি অ্যাক্সিডেন্টালি, আল্লাহ মাফ করুক, যদি তোমার টেস্ট পরীক্ষা বা এসএসসিতে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, দুই ফ্রেন্ড এরকম দুই পাশেই চলে যাইতে হবে, এরকম বিকর্ষণ হয়ে যাবে। এখন যেরকম অনেক আকর্ষণ, তখন হবে পুরাপুরি বিকর্ষণ। তাই প্রিপারেশনটা ভালো মতো নাও যেন ওই বিকর্ষণ লেভেলে না যাও। ওকে, এখন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার জিনিসটা আসলে কি? ক্রসিং ওভার জিনিসটা এমন, মনে করো এটা হচ্ছে তোমার বাবার ক্রোমোজোম, পিতা, আর কোন কালার দেওয়া যায়? গ্রিন দিক। এটা হচ্ছে তোমার মায়ের ক্রোমোজোম। যে জিনিসটা হবে এখান থেকে এখানে যখন আসবে, তোমার এই বাবার ক্রোমোজোমের যে জিনিসটা, সেখানের মধ্যে কিছুটা অংশে এই যে মায়ের ক্রোমোজোমটা চলে আসবে। আবার একইভাবে তোমার মায়ের যে ক্রোমোজোমটা ছিল সেখানে তোমার বাবার ক্রোমোজোমটাও খানিকটা চলে আসবে। এই যে ঘটনাটা ঘটে না, এটাই হচ্ছে মূলত ক্রসিং ওভার। যেমন মনে করো দুইজন ফ্রেন্ড মিলে, দুইটা ভাই বোন মায়ের সাথে গেল আইসক্রিম শপে, বা আইসক্রিম খাবে তারা। এখন একজনের পছন্দ চকলেট আর একজনের পছন্দ ভ্যানিলা। এখন মা তো পড়ছে মহাবিপদে, হায় হায় দুইটা বক্স আমি কিভাবে কিনবো। তারপরে কি বুদ্ধি খাটায় 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 দেখলো এমন একটা আইসক্রিমের বক্স যেখানে অর্ধেক তোমার চকলেট অর্ধেক তোমার ভ্যানিলা। মূলত ক্রসিং ওভার হচ্ছে এই জিনিসটাই। বুঝছি? ক্রসিং ওভার মূলত এই জিনিসটা, যেখানে কি হলো এই দেখো বাবার কিছু বৈশিষ্ট্য মার মধ্যে, আবার মার কিছু বৈশিষ্ট্য বাবার মধ্যে। এটা আসলে কার মধ্যে হচ্ছে? তোমার শরীরের ভিতরেই হচ্ছে। যেমন মনে করো বাবার
চুল ব্রাউন, আর মার চোখ মনে করো নীল। এই যে তোমার যে ক্রোমোজোমটা হলো সেটার মধ্যে দেখা গেল তোমার এই বাবার ব্রাউন চুলের কিছু অংশ তোমার মধ্যে চলে আসছে, এবং কিছু অংশ এই যে চোখ যে নীল সেটা তোমার মার অংশ থেকেও তোমার মধ্যে চলে আসছে। এই জিনিসটাই হচ্ছে মূলত ক্রসিং ওভার, 50-50 করে আসলো, এটাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টার থেকে আসলে কি কি পড়বো সেটা একটু ইম্পর্টেন্ট। সিকিউর জন্য মাইটোসিসের 5টা ধাপ, মিওসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য এবং কোনটার কি গুরুত্ব খুব ভালো করে পড়তে হবে। তারপরে যদি আসে সংক্ষিপ্ত প্রশ্ন, আপু একটা চার্ট দিয়ে দিছি, সবাই একটু পড়ে ফেলি আমরা কি কি দেওয়া। মাইটোসিস কোষ, মাইটোসিস বিভাজনটা কোথায় ঘটে, এর গুরুত্ব, মাইটোসিসের ধাপগুলো ব্যাখ্যা করো। 2টা ধাপের মধ্যে তোমাকে পার্থক্য দিতে পারে, যে তোমাকে বলে ফেললো যে মেটাফেজ এবং অ্যানাফেজের মধ্যে পার্থক্য কি, তুমি যদি বৈশিষ্ট্য জানো অবশ্যই পারবা। তারপরে সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের মধ্যে পার্থক্য কি, টিউমার এবং ক্যান্সারের কারণ কি, দেখে এটাকে বলতে পারে টিউমার এবং ক্যান্সারের কারণটা আসলে কি, কেন হয়। দেখি দেখি কারা কারা বলতে পারে। ভেরি গুড, নীলুর ডায়মন্ড ক্লিয়ার। বাকিদের কি খবর? মিথিলারও ক্লিয়ার, ওকে। হ্যাঁ, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব। প্যাপিলোমা ঠিক আছে ইয়াকুব, কিন্তু মেইন কারণটা আসলে কি বলো তো ভাইয়া? মেইন কারণটা হচ্ছে তোমার যখন মাইটোসিস মানে কি, কোষ সংখ্যা বৃদ্ধি পাবে। এখন এই কোষ সংখ্যাটা বৃদ্ধি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক আছে, যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার কোষ যেখানে 2টা তৈরি হওয়ার কথা সেখানে 4টা তৈরি হবে, এবং 4টা হতে হতে দেখা যায় কোষগুলা এরকম স্তূপ আকার হয়ে যায়। যখন এটা এরকম স্তূপ আকার হয়ে যাবে তখনই সেটাকে আমরা কি বলবো, টিউমার। এবং এই টিউমারটা আস্তে আস্তে মূলত ক্যান্সারে পরিণত হয়। ঠিক আছে, এই তো আবরার সিয়াম আমিনা একদম পারফেক্টলি বলতেছে। আচ্ছা, ওকে। তারপরে প্রশ্নটা কি, মিওসিস কি, কোথায় ঘটে, ধাপগুলো কি, মিওসিস মাইটোসিসের মধ্যে পার্থক্য, ক্রোমোজোম সংখ্যা যে সেম থাকে সেটারই বা কারণ কি, এবং মিওসিসের গুরুত্বটা আসলে কি। এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর একটা প্রিপারেশন তুমি চাইলে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপর এখান থেকেও একটা সলভ করি আমরা একটা বোর্ড প্রশ্ন। ঠিক আছে, এটা যশোর বোর্ডে আসছে, যেটা হচ্ছে 2024 সালে। কি দেওয়া, জবা গাছের কচি কাণ্ড এবং পরাগধানীর কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা যায়। উদ্দীপক এটা। ক নম্বরে বলছে আকর্ষণ তন্তু কি জরায়ুমুখের টিউমার সৃষ্টির কারণ কি, যেটা তোমরা অলরেডি এখন বলে ফেলছো। উল্লেখিত প্রথম অংশের অর্থাৎ কচি কাণ্ডে কোষ বিভাজনটির চতুর্থ পর্যায়। এখন বলো তো কচি কাণ্ডে কোন বিভাজনটা ঘটে? কচি কাণ্ডকে কি করতে হবে, বড়সড় হইতে হবে, রাইট? এখন এই বড়সড় হতে গেলে তার আসলে কিসের কোন বিভাজনের প্রয়োজন বলেন তো দেখি, সেটা কি মিওসিস নাকি মাইটোসিস? একটা এমসিকিউ খুব সুন্দরভাবে তোমাদেরকে দিছিলাম আগেও, যে কোষ সংখ্যা সৃষ্টি আর কোষ সংখ্যা বৃদ্ধি 2টার মধ্যে কিন্তু তফাৎ। বৃদ্ধি যখন বলবে সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে মাইটোসিসের কথা। একটা কচিকাণ্ডকে এরকম স্ট্রং হইতে হবে, তো তাহলে কি করতে হবে, তার মাইটোসিস হতে হবে। এই তো রোশান রেজা একদম কারেক্ট উত্তর দিচ্ছে। এখন মাইটোসিসের 4 নাম্বার ধাপ কোনটা বলেন দেখি? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, রাইট? তাহলে এটার কি হবে, চতুর্থ পর্যায়ে আসলে কি হবে, অ্যানাফেজ নিয়ে আমাদের লিখতে হবে। তারপর এটা কি বলছে, দ্বিতীয় অংশের বিভাজন মানে কি, পরাগধানী। এখন একটা জবা ফুল, আমরা যখন ফুল নিয়ে পড়াশোনা করছি, বলতো পরাগধানীটা আসলে কি? পরাগধানীটা ফুলেরই জনন অঙ্গ না? এখন স্ত্রী জননাঙ্গে যে বিভাজনটা হয় সেটা আসলে কি বিভাজন? মূলত সেখানে সম্পন্ন হয় কোন জিনিসটা, এবং যেটার কারণে এক প্রজাতির থেকে আরেক প্রজাতির মধ্যে আমরা
তুলনাটা দেখতে পাই, সেটা আসলে কি, সেটা হবে হচ্ছে মিওসিস। তাহলে এই যে প্রথমে আমরা লিখে ফেলছি যে প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের স্পিন্ডল যন্ত্রের যেসব তন্তুর সাথে সংযুক্ত হয় সেগুলোই হলো আকর্ষণ তন্তু। এরপরে টিউমারের অস্বাভাবিক বিভাজন অলরেডি বলে ফেলছো যে মাইটোসিসের কারণে হয়ে থাকে। 3 নম্বরে অ্যানাফেজের, তুমি সুন্দর মতো লিখবা অ্যানাফেজ কি, কিভাবে কাজ করে। এরপরে তোমার যে কাজটা হবে, যদি তুমি ফুল মার্ক পেতে চাও, এই চিত্রটা ঝটপট এঁকে ফেলতে হবে। হয়ে গেল, ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে কি তোমার মূলত এখানে কিসের চিত্র আঁকতে হবে, মিওসিসের চিত্রটা আঁকতে হবে। মিওসিসের চিত্রটা কি, মাঝ দিয়ে আমরা এঁকে দিব। সেখান থেকে কি হবে, এরকম দুইটা সৃষ্টি হবে। এখানে ছিল 2n, সেটা ভেঙে হবে এখানে এখানে। এরপরে এরা আবার ভাঙবে, ভেঙে এখানে দুইটা এরকম সৃষ্টি করবে। এটাই তো মিওসিস। মূলত মিওসিস প্রক্রিয়াটা কিভাবে হয়, কেন হয় এবং চিত্রটা তোমার রাখতে হবে, তাহলে তুমি ফুল মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তাহলে একটু এমসিকিউগুলো দেখি। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। দেখো, যখন তোমাকে বলবে জনন কোষ শুধুমাত্র সৃষ্টি, তখন হবে মিওসিস, ঠিক আছে। আর যখন তোমাকে বললো সংখ্যাটা বৃদ্ধি পায়, সেটা হবে মাইটোসিসের কারণে, ঠিক আছে। এবার যে আকৃতির ক্রোমোসোমকে কি বলা হয়, আমরা অ্যানাফেজে পড়ছি, ইংরেজি বর্ণমালার VLJI অনেকগুলার মতো আমরা দেখি, ঠিক আছে। অ্যাক্রোসেন্ট্রিক, জি, তুমি চাইলে মাইটোসিসে প্রাণী কোষের চিত্র আঁকতে পারো, কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে উদ্ভিদটা দেখালাম কারণ সেখানে কোষ প্লেটের বিভক্ত হওয়ার একটা ব্যাপার থাকে, এর জন্য আমি তোমাদেরকে উদ্ভিদ কোষের চিত্রটাকে দেখাইছি। আচ্ছা, নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে, প্যাপিলোমা, একটু আগেই কেউ বলছিল আমাকে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে। এই ধাপটাতে মূলত আমাদের স্পিন্ডল যন্ত্রের সাথে আমরা পরিচিতি পাই। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়, প্রোফেজ, শুরুতেই বলছি আপু। এখন আমরা এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে আমি একটু বলে দিই তোমাদেরকে যে জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। এক হচ্ছে C3 C4 এর মধ্যে পার্থক্য, আমি এখন ছোট্ট করে লিখে দিব। আর যেখান থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে যে C4 উদ্ভিদ কোনটা, C3 উদ্ভিদ কোনটা, সেটার জন্য আমি এখন একটা ছন্দ দিয়ে দিব। সেই ছন্দটা একটু মনে রাখবা, C4 এরটা দিব, তাহলে C3টাও কিন্তু মনে আসবে। আর তারপর আমি তোমাদেরকে সবাত শোষণের একটা ছন্দ দিয়ে একটা ওই যে শক্তির যে বিশাল বড় চার্টটা, সেটা এখন সলভ করে দেখাবো। তো সবাই রেডি কিনা একটু বলেন আপুকে, কেমন লাগলো এই পর্যন্ত, বুঝতে পারছেন সব কিছু, দুইটা চ্যাপ্টারের সব কিছু ক্লিয়ার, অল ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, চলেন শুরু করি। প্রথমে আমরা এখন শিখবো C3-র প্রথমে আসি C3 আর C4। বলেন তো C3-তে 3 কার্বন বিশিষ্ট কোনটার কথা মনে আসে? যেটা হচ্ছে কি তৈরি হয় এখানে, 3 কার্বন বিশিষ্ট ফসফো গ্লিসারিক অ্যাসিড। আর এখানে কি তৈরি হয়,
4 যেহেতু C4 তার মানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবার একটু আমাকে বলো, এখানে 3টা এখানে 4টা, সালোক সংশ্লেষণ হার কোনটার বেশি হবে? সালোক সংশ্লেষণ কার বেশি হবে, C3 নাকি C4 এর? যার 3টা কার্বন তার সালোক সংশ্লেষণ হার কম হবে, কারণ তার আসেই কম কম। এভাবে করে মনে রাখবা, আর কখনো কনফিউজড হবা না। সালোক সংশ্লেষণ হার কম, কিন্তু এর 4টা কার্বন, তার মানে কি এর সালোক সংশ্লেষণ হার বেশি। এরপরে এর যেহেতু 3টা কার্বন, এর সালোক সংশ্লেষণ যেমন কম, উৎপাদন হারও একইভাবে কম হবে, আর এর ক্ষেত্রে উৎপাদন হার কি হবে, বেশি হয়ে যাবে। ভেরি ইজি, রাইট? প্রশ্নে চিত্র যদি না চায়, তারপরে যদি তুমি সেই বিষয়ে কোনো চিত্র জানো, অবশ্যই তুমি চিত্রটা আঁকবা যদি ফুল মার্কস পেতে চাও। ওকে, ভেরি ইজি। এখন দেখি তো আমাদের C4 এর একটা ছন্দ আছে, সেই ছন্দটা আপু এখানে লিখে দিই তোমাদেরকে। দেখি কয়টা স্লাইড। ওকে, এটা তোমরা যদি কেউ আগেও আমার সাথে ক্লাস করে থাকো তাহলে জানার কথা। আখি ইমনকে 2বার ভুয়া চিঠি দেয়। এখন আসি ছন্দে। আখি থেকে আসবে আখ, রস্যই থেকে আসবে ইক্ষু। এই যে ইমনের ম, সেখান থেকে আসবে মুথা ঘাস। ন থেকে আসবে নটে ঘাস। দ থেকে আসবে দুর্বা ঘাস। এই যে ভ, সেখান থেকে আসতেছে ভুট্টা। আর তোমার চিঠির চ, সেখান থেকে আসতেছে চীনা বাদাম। ভেরি ইজি। ইজি না? সহজ তো অনেক মনে রাখা। তুমি যদি C4 মনে রাখো, C3ও তুমি পারবা, অবশ্যই পারবা। যদি তুমি C4 এর এই ছন্দটা দিয়ে মনে রাখো যে আখি ইমনকে 2বার ভুয়া চিঠি দেয়, তাহলে খুবই ইজি মনে রাখা। ওকে, শাওন মেবি অনেক পরে ক্লাসে জয়েন করেছি, রাইট? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, অনেকেরই হয়তো বা নামের সাথে মিলে যাবে, কিন্তু যদি মনে রাখতে চাই তাহলে একটু এই ছন্দ দিয়ে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, মালিহা। ওকে, সবাই বুঝতে পারছি। আমরা এখন নেক্সটে চলে যাই, একটা ছন্দ দিয়ে আমরা শব্দ শোষণের চার্টটা এখন শিখে ফেলবো। ওই তো নীলু বলে ফেলছে, সব ভুলে গেলেও সেই লাইন ভুলবে না, সেরা। আমরা শেয়ার করে দিছি তো লাইভটা, নাকি? এত সুন্দর সুন্দর জিনিস একা একা পড়লে ভালো লাগে, ফ্রেন্ড না মিলে পড়লেও তো মজাই লাগে, ভালো লাগে।
এটা চতুর্থ অধ্যায় স্নিগ্ধা, চতুর্থ অধ্যায় আপু। ওকে চলেন শুরু করি। ওকে রাজা বাদশাহ, খুবই সুন্দর নাম, তুমি তোমার নাম নিতে বলছো, নামটাও খুবই সুন্দর। আচ্ছা ওকে, ভুল চিঠি না বাবা, ভুয়া চিঠি। হ্যাঁ ইক্কু আলাদা। ওকে চলো চলেন শুরু করি। আচ্ছা এটা আমরা একটা এসএস নিয়ে ফেলি, তারপর আমরা এখানে শুরু করে দিব। এসএসটা নিয়ে আপুকে একটু বলি, এসএস ডান। আমি স্লাইডের শেষে আবার তোমাদের এখানে অ্যাড করে দিব এটা। সবাই একটু এসএসটা নিয়ে ফেলি ঝটপট। ওকে মিধাসিব, ওকে সবাই নিয়ে ফেলছি এসএস, একটু আপুকে লিখি ডান। ওকে 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 লেটস গো। চলো এটা আমি আবার তোমাদের এখানে সুন্দর মতো লিখে দিব। স্লাইডটা যারা যারা পাবা তারা এই জিনিসটা সহই পাবা, ভয় পাওয়ার কিছু নাই। ওকে সাথে সাথে লিখি আপুর একটা লাইন, গাছে পাকা আম কাঁচা, গাছে পাকা আম কাঁচা। এখন হবে মেইন জিনিস, ঠিক আছে? গাছ দিয়ে কি আসবে? গাছ দিয়ে তোমার আসবে গ্লুকোজ। পাকা দিয়ে আসবে তোমার প থেকে আসবে পাইরুভিক অ্যাসিড। আমরা দুই জায়গাতেই লিখবো পাইরুভিক অ্যাসিড। এরপরে আম দিয়ে লিখবো অ্যাসিটাইল কোয়ে। তাহলে বলো তো এই যে কাঁচা দিয়ে কি আসবে? কাঁচা দিয়ে আসবে ক্রেবস চক্র। জিনিসটা শুরু হবে কিভাবে? গ্লুকোজ ভেঙে এভাবে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে এবং অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার আসবে ক্রেবস চক্র। এবার তোমার কাজ হবে প্রত্যেকটা জায়গায় একটা করে NADH2 লেখা। ঠিক আছে, এখন সংখ্যা বসাবো। NADH2 শুরু হবে এখানে 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপে একটা 2, তারপরের ধাপটাতে আমরা কিচ্ছু লিখবো না, এরপরের ধাপটাতে আমি এখানে একটা 3 বসায় দিব। ঠিক আছে, ছন্দ দিয়ে এভাবে করে লিখে আমরা এভাবে বসায় দিব। ঠিক আছে, কি করলাম? পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং এখানে NADH2 বসাইলাম। প্রথম যেহেতু এটা এই ধাপের পর এই ধাপ 2, পরের ধাপটাতে কিছু নাই, 3 নাম্বার ধাপে এই ক্রেবস চক্রের ধাপটাতে আমরা একটা 3 বসাই দিব। ঠিক আছে, এরপরে আমাদের এটিপি বসাইতে হবে। এটিপি তোমার কয়েকটা জায়গাতে তোমার মূলত অ্যাড হবে। এখানে তোমার 4টা এটিপি তৈরি হবে, কিন্তু এই 4 এটিপি তৈরি হতে এখানে আবার 2টা এটিপি
মাইনাস হবে। তারপরে তোমার এখানে জিটিপি বসাইতে হবে এই জায়গাটায়, একটা একটা করে জিটিপি বসায় দিব। এরপরে আর বাকি কি থাকে আমাদের, যদি আমি জিটিপি বসায় ফেলি, NaDH2 বসায় ফেলি, আমার থাকবে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড মূলত একটা বের হয় এই ধাপ দিয়ে, আর মূলত এই জায়গাগুলোতে ক্রেবস চক্রের এখানে 2 অণু করে কার্বন ডাই অক্সাইড তোমার তৈরি হবে। আর কি বাকি থাকে, এই জায়গায় NaDH2 লিখছো না, সাথে সাথে তুমি লিখে দিবা FADH2, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, বাস। আর বাকি থাকে কি, তারপরে তুমি যদি সব কিছুর ক্যালকুলেশন করো কি হবে বলো তো, এই পুরা জায়গাটা থেকে আমার কার্বন ডাই অক্সাইড কয়টা, 2 2 4, আর এখানে 5 6, 6 অণু কার্বন ডাই অক্সাইড। এবং এটিপির আমি যদি হিসাব করি আমার 38 এটিপি, এবং সেই সাথে কিছু পানিও তৈরি হবে। এখন 38 এটিপিতে কিভাবে আসলো 38 এটিপি, এই যে এখান থেকে এক অণু NaDH2 সমান যতগুলো এটিপি হয়, FADH2 সমান যে 2 অণু, জিটিপি সমান সমান 1 অণু এটিপি, সব কিছু যোগ করার পর তোমার এখানে আসতেছে 38 এটিপি। তাহলে জিনিসটা শুরু হচ্ছে কোথা থেকে বলো তো, শুরু হচ্ছে এই মূলত গাছে পাকা আম কাঁচা থেকে। তোমার ধাপগুলা লিখবা, NaDH2 বসাবা প্রত্যেকটা ধাপে, বসানোর পর দ্বিতীয় ধাপে 2টা বসাবা, মাঝখানের ধাপে কিছু না, তৃতীয় যে লাস্ট ধাপ সেখানে 3টা বসাবা। NaDH2 বসালে সাথে সাথে একটা FADH2 বসাবা। আর কার্বন ডাই অক্সাইড মূলত পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাল কোয়ের ওখানে 2 2 করে, আর লাস্টেরটাতে হয়, বাস শেষ। আর তোমার এই যখন এটিপি হিসাব করবা -2 এটিপিকে বাদ দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার এটা? সবাই একটু আপুকে কমেন্টে লিখি। মালিহা বুঝাই দিছি, খুব ইজি করে আপু, একটু দেখো ঠান্ডা মাথায়। ক্লিয়ার? ওকে। তারপরে সিকিউর জন্য তোমার যেগুলো পড়তে হবে, এটিপি বলতে কি বুঝো, সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে সবাত অবাত শোষণের মধ্যে পার্থক্য, এবং যে শক্তি চার্টটাই মাত্র শিখালাম সেটাও সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এমসিকিউর জন্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক, তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইড পরিমাণ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে শর্ট কোশ্চেনের জন্য তোমার এখানে একটা চার্ট দেওয়া আছে এটিপির ক্ষেত্রে, তারপর এটিপি থেকে তা এরকম এডিপি কিভাবে তৈরি হচ্ছে, আলোর প্রভাবটা কেমন। তারপরে এই যে দেখো জলজ উদ্ভিদ পদ্ম ফুলে কেন সালোক সংশ্লেষণ হার বেশি হয়, এটা তোমরা আমাকে একটু জানাবা। সবার এটা হোমওয়ার্ক, যে জলজ উদ্ভিদ যে পদ্ম ফুল সেখানে সালোক সংশ্লেষণের হারটা আসলে কেন বেশি হয়। একটা জিনিস বলে রাখি, পানিতে আর বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণের উপর। এখন তোমরা পুরা প্রশ্নটার অ্যান্সার আমাকে সুন্দর করে লিখে হোমওয়ার্ক করে দেখাবা। এমসিকিউর মধ্যে C4 এর যদি ছন্দ মনে থাকে তাহলে বোঝা উচিত আখ হবে। উদ্ভিদ শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই অক্সিজেন, কারণ ভেঙে সেখান থেকে শক্তি হয়। আচ্ছা, এখানেও একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে 2টা প্রক্রিয়া, একটা হচ্ছে এক্স যেখানে অক্সিজেন বের হয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতেছে, আরেকটা প্রক্রিয়া ওয়াই যেখানে অক্সিজেন প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। যেটাতে আমার কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতেছে সেটা আসলে কি? সেটা আসলে সালোক সংশ্লেষণ। আর যেখানে আমার অক্সিজেন ভেতরে প্রবেশ করতেছে সেটা আসলে শ্বসন। ক নম্বরে কি বলছে? জৈব মুদ্রা কি? এটিপি। বাতাসে মিথেনের প্রভাবে গ্লুকোজ উৎপাদনে ব্যাঘাত হয় কেন? সেটা। উদ্দীপক এক্স প্রক্রিয়া মানে তোমার সালোক সংশ্লেষণে প্রস্তুতকৃত খাবার কিভাবে উদ্ভিদের সকল অংশে পৌঁছায়? পরিবেশের ভারসাম্য রক্ষায় শ্বসন এবং সালোক সংশ্লেষণ কিভাবে একে অপরের পরিপূরক। ঠিক আছে? ওকে, ঠিক একইভাবে আমি লিখব যে আমার এটিপিকে আমি জৈব মুদ্রা বলি, কারণ সে শক্তিটাকে জমা রাখতেছে এর ভেতর। বাতাসে মিথেনের আধিক্য থাকলে কি হয়? সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে বা একেবারেই বন্ধ হয়ে যায়। আর সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটলে কি হবে? গ্লুকোজ উৎপন্ন হবে না, আর গ্লুকোজ উৎপাদন না হলে কি হবে? উদ্ভিদ এক সময় মারা যাবে। এই জিনিসটাই মূলত এখানে লেখা।
তারপরে তুমি সুন্দর করে সালোক সংশ্লেষণ কি, কিভাবে খাবার প্রস্তুত করে, এই জিনিসগুলো একটু গুছিয়ে গুছিয়ে তোমার লিখতে হবে, ঠিক আছে? গ্রুপেই তোমরা সাবমিট করতে পারো। আর ঘ নাম্বার প্রশ্নটাতে কি, শ্বসন আর সালোক সংশ্লেষণ একে অপরের সাথে অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। সালোক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি হচ্ছে, অক্সিজেন, যেটা আমার শ্বসন কার্য সম্পাদনের জন্য প্রয়োজন। আবার একইভাবে শ্বসন কার্যে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, যেটা উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন। এই কথাগুলাই গুছিয়ে তোমার লিখতে হবে মূলত এখানে। এবং এই জায়গাটাতে চেষ্টা করবা তোমার যে চিত্রটা দরকার হলে, তোমার যে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া না সেটাই দরকার হলে তুমি এঁকে দিবা, যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতেছে, অক্সিজেন বের হচ্ছে, তার মানে এটা সালোক সংশ্লেষণ। আর এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে এবং কি অক্সিজেন প্রবেশ করতেছে, তাই এটা শ্বসন। ওকে, তো চিত্রের চার্টটা আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের যেই কয়টা সিলেবাস আছে সেগুলোর মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ চিত্র প্র্যাকটিস করতে হবে সেটার একটা চার্ট দিয়ে দিচ্ছি। তোমাদের কাজ হবে এই চিত্রের একটা চিকন খাতা বানানো, সেই খাতার মধ্যে চিত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আঁকা এবং লেবেলিং করে রাখা, খুব সুন্দরভাবে লেবেলিং করে রাখতে হবে। তো আমরা এটার একটা এসএস নিয়ে ফেলি ঝটপট। কেউ একজন ধরেও ফেলছে হোমওয়ার্কের ইটা কি, মুহূর্তটা কি। ওকে, তো এই ছিল মূলত আমাদের আজকের পুরোপুরি ক্লাসটা, যেখানে আমরা অধ্যায় 1, 3, 4 থেকে বোর্ড পরীক্ষাতে আসার মতো কিছু সৃজনশীল প্র্যাকটিস করেছি, কোন টপিকগুলো বেশি ভালো মতো পড়তে হবে সেগুলোর একটা গো থ্রু করেছি। তো আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো। আমার খুবই ভালো লেগেছে ক্লাসটা করতে। আর সেটাই কথা বলবো, ওই যে বললাম বি লাইক আ হাইড্রা, হাইড্রাকে যেমন তুমি যতবারই কুচি কুচি করে কাটো বা যতই তুমি ওর সামনে বাধা রাখো বা ওর একটা অংশ যদি ওর থেকে ছুটে যায়, তারপরও কিন্তু নিজেকে ঠিকই বিল্ড আপ করতে পারে। তো তোমারও দেখা যাবে সামনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক হোঁচট খেয়ে পড়ে যাবা, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হলে হবে না। ওরকমভাবে স্ট্রেংথ নিয়ে, হাইড্রার মতো স্ট্রেংথ নিয়ে তোমার সামনে গিয়ে যেতে হবে। তোমাকে যতই বাধা আসুক, যতই ভেঙে ফেলুক না কেন, নিজেকে আবার গড়ে তুলতে হবে। কনফিডেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো রেজাল্টের ক্ষেত্রে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাস করার জন্য। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবার সাথে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর তোমাদের জন্য একটা ডাউট সেট ওপেন করে দেওয়া হবে, সেখানেও তোমরা চাইলে তোমাদের প্রবলেমগুলো বলতে পারো এবং ইনশাআল্লাহ স্টুডেন্টরা, আমরা টিচাররা যারা আছি তারা হচ্ছে সলভ করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের স্কেডিউল অলরেডি দেয়া আছে। আল্লাহ হাফেজ।